বিগত ক্লাস নিয়ে কারো কারো কোনো কোশ্চেন আছে? আস ওকে, নাই তাহলে। হ্যাঁ, থাকলে বলতে পারেন, না থাকলে আমরা কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাবো। ওকে, যদি আমরা দেখি বিগত ক্লাসে আমরা এতটুকু ছিলাম না, ইউজার অ্যান্ড পারমিশন। একজন ক্লায়েন্ট, সে আপনাকে কাজ করাবে। ক্লায়েন্টের কোন কোন জায়গাতে কাজ করাবে, চাইলে ক্লায়েন্ট কি করতে পারে, লিমিটেড পারমিশন দিতে পারে। ঠিক আছে, যতটুক ক্লায়েন্ট পারমিশন দিবে ঠিক ততটুক জায়গাতে আপনি কাজ করতে পারবেন। এর বেশি জায়গায় কি করা যাবে না, কাজ করা যাবে না। ওকে, এটা আমরা দেখবো। উম প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে একজন একজনকে অ্যাক্সেস দেয়, অ্যাক্সেস নেয়। হ্যাঁ, তার আগে আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নিই। আবার আজকে ডোমেন এবং হোস্টিং নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। কেননা এভরি ওয়েবসাইট, অনলাইনে যতগুলো ওয়েবসাইট রয়েছে সবগুলো ওয়েবসাইটে ডোমেন এবং হোস্টিং অবশ্যই আছে। এবং এই দুইটা ছাড়া অনলাইনে কখনোই ওয়েবসাইট কি করা যায় না, রান করা যায় না। হ্যাঁ, শো করানো যায় না, লাইভ করানো যায় না। লাইক এরকম, যদি দেখি এটা কি একটা ডোমেন। হ্যাঁ, এখন এই যে ওয়েবসাইটটা লাইভ আসছে, হ্যাঁ, এই ওয়েবসাইটটা যদি ডোমেন না থাকতো, হোস্টিং না থাকতো, তখন কি হইতো না, ওয়েবসাইটটা আসতো না। বুঝতে পারছেন? লাইক যদি আমরা দেখি যেটা ডোমেন কিনা নাই, তখন এইরকম আসবে। হ্যাঁ, যে এটা এখনো লাইভ নেই, বা এই ডোমেন কেউ এখনো কিনেনি কোনো হোস্টিং এর আন্ডার। হ্যাঁ, এগুলো আমরা জানবো। ওকে, পেমেন্টের বিষয়টা হলো পেমেন্ট মেথড, যেটাকে বলা হয় যে একজন কাস্টমার আপনার স্টোর থেকে প্রোডাক্ট বাই করবে। সেজন্য যদি দেখি ইউরোপ আমেরিকা যদি বলি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বলতে 99% কার্ড দিয়ে পেমেন্ট করা হয়। কি দিয়ে? কার্ড দিয়ে। হ্যাঁ, কার্ড এবং পেপাল। বুঝতে পারছি। আমাদের দেশে অনলাইন যদি দেখি ক্যাশ অন ডেলিভারি হয়, বাহিরের দেশে ক্যাশ অন ডেলিভারি হয় না। এখানে সরাসরি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেপাল। ওকে, এই দুইটা দিয়ে সব থেকে বেশি কি হয়, পেমেন্ট হয়। তার পাশাপাশি কিছু পেমেন্ট থাকে, সেটা হলো আপনার অ্যামাজন পে দেখি যদি, আরো অনেকগুলো পেমেন্ট মেথড আছে। হ্যাঁ, তাই দেখেন, এবং এই জিনিসটা এডিট এবং ম্যানেজ শুধুমাত্র শুধুমাত্র কে করতে পারবে, স্টোর ওনার এডিট করতে পারবে। হ্যাঁ, আদারওয়াইজ ওনার যদি আপনাকে পারমিশন দেয়, তখন আপনি গিয়ে এটা ম্যানেজ করতে পারবেন। তখন কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, ডিটেলস গুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, পারমিশন দেওয়া ছাড়া এখানে কি করা যাবে না, কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি ভুলবশত আপনাকে এই পারমিশনটা না দিয়ে থাকে, হ্যাঁ, ক্লায়েন্টকে জুমে নিয়ে আসবেন। জুমে নিয়ে এসে ক্লায়েন্টকে বলবেন তুমি স্ক্রিন শেয়ার করো, রিমোট অ্যাক্সেস নিয়ে আপনি আপনার জায়গা থেকে
লাইভলি করে দিবেন, কেননা এটা সেট আপ করতে হলে শপিফাইয়ের যে ডিফল্ট আমরা ইউজ করব সেটার জন্য কি করতে হবে, এসএসএন কার্ড, যেটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমাদের দেশে যেটাকে বলা হয় আইডি কার্ড। হ্যাঁ, বাহিরের দেশে এক এক দেশে এক এক নাম বলা হয়। হ্যাঁ, ওই এসএসএন কার্ডের ডিটেলস যার স্টোর, হ্যাঁ, তার নামে হতে হবে। ঠিক আছে, একজনেরটা আরেকজন কি করা যাবে না, ইউজ করা যাবে না। তাহলে কি করবে শপিফাই, আপনার যে পেমেন্ট গেটওয়ে সেটা কি করবে, অ্যাপ্রুভ করবে না। বুঝতে পারছি? ওকে। আর যদি থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার বলতে আমরা কি বুঝি, যে স্ট্রাইপ, হ্যাঁ আমাদের দেশে চলে টু চেক আউট, যেমন বাহরাইনে চলে কি ট্যাব, এক এক কান্ট্রিতে এক একটা প্রচলিত মানে চলে। হ্যাঁ, ওই ওই পেমেন্ট মেথড ছাড়া আপনি পেমেন্ট নিতে পারবেন না। নর্মালি যদি আমরা দেখি বাইরের দেশে বেশিরভাগ বেশিরভাগ সময় শপিফাই নিজস্ব পেমেন্ট গেটওয়ে কি করবে, মানুষ ইউজ করবে। হ্যাঁ, আদারওয়াইজ যদি আমরা দেখি সি অল পেমেন্ট প্রোভাইডার, যেই সব পেমেন্ট প্রোভাইডার আপনার কান্ট্রিতে সাপোর্টেড, হ্যাঁ, সেগুলো কি থাকবে, এরকম দেখাবে। হ্যাঁ, এই যে এরকম সাপোর্টেড 3DS এরকম থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো, হ্যাঁ সাপোর্টেড। কিন্তু যেগুলো আপনার কান্ট্রিতে সাপোর্টেড না, ঠিক আছে, সেগুলোতে কি থাকবে, আনঅ্যাভেলেবল। হ্যাঁ, আনঅ্যাভেলেবল ইন ইওর কান্ট্রি, তোমার কান্ট্রিতে এটা এলাও না। সেই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশ খোঁজেন তখন আপনার শুধু থাকবে কি, টু চেক আউট নামে একটা অপশন আছে, জাস্ট এইটাই। আদারওয়াইজ এই যে সবগুলো এগুলো কি আপনার কান্ট্রিতে এলাও নেই। বুঝতে পারছি? জাস্ট এতটুকু ক্লিয়ার হই, যেগুলোতে আপনার পারমিশন দেওয়া থাকবে সেই কোম্পানির পেমেন্ট মেথড আপনি ইউজ করতে পারবেন। সেই কোম্পানির মাধ্যমে আপনার স্টোরের অ্যামাউন্ট গুলো আপনি কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। ক্লিয়ার? এটা গেল পেমেন্ট মেথডের মেইন পার্ট। হ্যাঁ, মেইন পার্ট। যেমন একজন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনলো, সেই টাকা সর্বপ্রথম যাবে এই মেথডের আন্ডারে, এই পেমেন্টের আন্ডারে। হ্যাঁ, শপিফাই হলে শপিফাই নিজস্ব এখানে থাকবে, তারপর আপনার ব্যাংকে ট্রান্সফার হবে। ওকে। তারপরে যদি দেখি অন্যান্য পেমেন্ট প্রোভাইডারের যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে অন্যান্য পেমেন্ট প্রোভাইডারের কি থাকবে, একটা সাইট থাকে, প্রতিটা পেমেন্ট প্রোভাইডারের কি থাকে, একটা করে ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে পেমেন্টটা যাবে, তারপর গিয়ে কি করবে, আপনার অ্যাকাউন্টে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে। আশা করি পেমেন্ট মেথড নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এখন আসি, আমরা যদি এটা ইউজ নাও করি তারপরেও আমাদের ওয়েবসাইট কি হবে, চলবে। ওয়েবসাইট থেকে কাস্টমাররা বাই করতে পারবে, যদি শুধু পেপাল ইউজ করি, পেপালের মাধ্যমে। ক্লিয়ার? বাহিরের দেশে বাংলাদেশ বাদে ওয়ার্ল্ডের সব প্রতিটা কান্ট্রিতে কি আছে, পেপাল এলাও আছে। ঠিক আছে, আরব কান্ট্রি তো অ্যালাও রয়েছে, তারপরে বাহিরের কান্ট্রিতে তো অ্যালাও রয়েছে, ইন্ডিয়াতেও অ্যালাও আছে, শুধু আমাদের দেশে অ্যালাও নেই। তারপর আমরা চাইলে ইউজ করতে পারবো অন্য ওয়েতে। হ্যাঁ, সেটা তো আমি দেখিয়ে দিব পরে পেপালের ক্লাসে। জাস্ট আমরা জেনে রাখি, দেখেন এই এই স্টোরে অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করা আছে নাই, শুধু কি করা আছে, পেপাল অ্যাড করা আছে। কাস্টমার কি করছে, এই যে যতগুলো আমরা কাস্টমার দেখতেছি, হ্যাঁ যতগুলো অর্ডার আসছে, এগুলো কি সব পেপাল থেকে পেমেন্ট করছে। কি দিয়ে? পেপাল দিয়ে। হ্যাঁ, এই, দেখেন পেপাল, পেপাল পেমেন্ট গেটওয়ে কি করছে, পেপাল থেকে কাস্টমার পেমেন্ট করছে, পেপাল
হ্যাঁ, নর্মালি সবাই ইউজ করে বাইরের দেশে, আমাদের দেশে তো ইউজ করি না, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে হয়তো বা অত বেশি জানি না। যারা জানি তো ভালো কথা, যারা না জানি জেনে রাখেন, ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বেশি টাকা ট্রান্সফার হয় বা ইউজ করা হয় পেপ্যালের মাধ্যমে। হ্যাঁ, যেমন আমি একজন ক্লায়েন্টের সাথে এখনো কাজ করতেছি, 2-2.5 বছর হয়ে গেছে। ক্লায়েন্ট এখনো তার পেপাল থেকে কি করতেছে, পেমেন্ট দিয়ে আসছে, ফাইবারের মাধ্যমে হোক, লোকালি হোক, যেভাবে হোক। ঠিক আছে, এই গেল পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক অনেক ক্লায়েন্ট এগুলো বোঝেই না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে ক্লায়েন্টকে যে হ্যাঁ, তোমার কান্ট্রির জন্য এই পেমেন্ট গেটওয়েটা বেটার। ওকে, ইউরোপ আমেরিকা হলে আমরা সব সময় শপিফাই পেমেন্ট গেটওয়ে সাজেস্ট করব, এবং ক্লায়েন্ট এটাতেই ট্রাস্টেড হবে বেশি। ওকে, আদারওয়াইজ ইউরোপ আমেরিকার বাইরে হলে বা ইউরোপ আমেরিকায় চাইলেও আমরা কি করতে পারবো, স্ট্রাইপ ইউজ করতে পারবো। তারপরে অন্যান্য যে গেটওয়ে গুলো সাপোর্টেড, সেগুলো চাইলে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। ওকে, এই গেল পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট গেটওয়ের হিসাব। হ্যাঁ, তারপরে যদি দেখি এখানে পেপালের সাথে সাথে আরো অনেক থার্ড পার্টি ডিফল্ট বলেন বা ওই কান্ট্রিতে অ্যালাও আছে, এরকমও পেমেন্ট গেটওয়ে থাকবে। লাইক অ্যামাজনের কি হয়, আলাদা গিফট কার্ড থেকে বা অ্যামাজনের যে একটা আলাদা কার্ড দেওয়া হয় ডুয়েল কারেন্সির মতো, ওই কার্ড থেকেও চাইলে কাস্টমার পেমেন্ট করে কিনতে পারবে। ওইটার জন্য আপনার অ্যামাজনের একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হয়, কার্ডের জন্য আলাদা করে, ওটা ক্লায়েন্টরা কালেক্ট করে নেয়। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো, আদারওয়াইজ এটার প্রয়োজন নেই। তারপরে চলে আসি চেক আউটে। হ্যাঁ, চেক আউটে এখানে একটু আপনাকে প্রতিটা স্টোরে যদি আমরা দেখি, একটা স্টোরে আমরা কাজ করব, ক্লায়েন্ট তো আর বলে দিবে না তুমি আমার এই জায়গায় এই জায়গায় এই জায়গায় গিয়ে কাজ করে দাও। সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এক্সপার্ট কাজ করবেন অবশ্যই। সব জায়গায় তো আমরা কাজ করবে, তার পাশাপাশি এই চেক আউটে মাস্ট আপনাকে হাত দিতেই হবে এবং কাজ করতেই হবে। বুঝতে পারছি? ওকে, যদি আমরা দেখি চেক আউট পেজ বলতে আমরা কি বুঝি, এই যে কাস্টমার পেমেন্ট করবে, লাইক এখান থেকে আমরা একটা প্রোডাক্ট বাই করি। হ্যাঁ, এটাতেই যাই, এই যে ডিটেলস, ডিটেলস দিব। হ্যাঁ, ডিটেলস দিয়ে প্রোডাক্টটা বাই করব আমি। হুম, আমি অ্যাজ এ কাস্টমার প্রোডাক্টটা বাই করব। আমি কি কি ডিটেলস এখানে দিব, দিয়ে আমার প্রোডাক্টটা বাই করতে হবে। হ্যাঁ, সেই জিনিসটা যদি আমরা দেখতে যাই, তাহলে তাহলে আমরা যদি অ্যাড টু কার্ট করি, হ্যাঁ, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে সরাসরি চেক আউটে চলে গেলাম। চেক আউটে যাওয়ার পর আমাদেরকে কি বলতেছে, ইমেল অ্যাড্রেস দাও, তারপর তোমার কান্ট্রি, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস দিয়ে সিটি সিলেক্ট করো, জিপ কোড সিলেক্ট করো, এবং পেপ্যাল থেকে পেমেন্ট করো। এই যে পেমেন্ট করব, পেমেন্ট করার আগে যে ডিটেলস গুলো দিব, কোন ডিটেলস গুলো রিকোয়ার্ড, হ্যাঁ, কোন ডিটেলস গুলো মাস্ট আপনাকে দিতে হবে, কোন ডিটেলস গুলো আপনি ক্লায়েন্ট থেকে নিবেন না, সেইগুলো এখানে আপনি সিলেকশন করে দিতে পারেন। হ্যাঁ, যদি আমরা দেখি, তার পাশাপাশি এই যে কাস্টমার কন্ট্যাক্ট মেথড, হ্যাঁ, এটা যে হলো এরকম যে একজন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট বাই করলো। হ্যাঁ, ওই প্রোডাক্ট কোন অবস্থায় আছে, ওটা কি আপনি শিপিং এ পাঠিয়েছেন, ওটা কি ডেলিভারি হয়েছে কিনা, সব কিছু কি ক্লায়েন্ট তার মেইল এবং কি ফোন নাম্বারে পেয়ে যাবে যদি আপনি এটা সিলেক্ট করে দেন। যদি শুধু ইমেল দেন, তাহলে শুধুমাত্র ইমেলে সে ডিটেলস গুলো পেয়ে যাবে। হ্যাঁ, এবং এই ডিটেলসটা যাবে কোন মেইলের আন্ডারে,
কোন ইমেইলের আন্ডারে, আপনি তো আর মেল এখানে সিলেক্ট করে দেননি যে আমার এই মেল থেকে তুমি নোটিফিকেশনটা পাবে, ঠিক না? সেটা আপনাকে সেটিং করতে হবে এই জায়গায় ক্লিক করে। এই জায়গায় ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে, দেখেন নিয়ে আসছে এখানে। এখানে আমরা যেই মেইলটা ইউজ করব, এই মেইলের মাধ্যমেই কি করবে, কাস্টমারকে অটোমেটিক শপিফাই মেসেজ করবে, মেইল করবে, ঠিক আছে? ওকে, তাহলে কোথায়, এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে চাইলেও আসতে পারেন বা এখান থেকে চাইলেও এই মেইলটা সিলেক্ট করতে পারেন। কাস্টমার ইনফরমেশনে যদি আমরা দেখি, ফুল নাম, যদি হ্যাঁ ফুল নাম আমাদের প্রয়োজন হয় ফুল নাম দিলাম, যদি মনে হয় যে না আমার শুধু ফার্স্ট নেম লাস্ট নেম রাখবে, সেটাও দিতে পারেন। হ্যাঁ, কোনো মাঝে মাঝে অনেক কোম্পানি থেকে অর্ডার পড়ে, সেই ক্ষেত্রে যদি আপনি চান কোম্পানির নেম অপশনাল রেখে দিবেন। হুম? আর যদি নর্মালি ইন্ডিভিজুয়াল বিজনেস হয়, 10টা 5টা প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে আপনার কোম্পানির নাম দেওয়ার প্রয়োজন নেই। বড় বড় যে কোম্পানি লাইক 100 200 300 প্রোডাক্ট, হ্যাঁ, বড় বিজনেস, লং টাইম ধরে বিজনেস করতেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোম্পানিটা কি করবেন, অপশনাল রেখে দিবেন। এবং অ্যাড্রেস টুটা আপনি কি করবেন, অ্যাজ এ অ্যাড্রেস টু যেটা থাকবে, লাইন টু, সেটাও অপশনাল রেখে দিবেন। কিন্তু শিপিং ইনফরমেশন, শিপিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এটা সব সময় রিকোয়ার্ড রাখবে। কেননা একজন কাস্টমার যখন অর্ডার করবে, তার প্রোডাক্টটা ডেলিভারি দিতে হলে অবশ্যই আপনার এই জিনিসটা কি লাগবেই, এই জিনিসটা কি লাগবেই। এই জিনিস ছাড়া, ফোন নাম্বার এবং অ্যাড্রেস ছাড়া কি প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যাবে? যাবে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা রিকোয়ারে দিয়ে রাখবো। হ্যাঁ, ওকে। তারপরে যদি আমরা দেখি মার্কেটিং, ইমেল মার্কেটিং যারা করে তারা এই জিনিসটা করে, ইমেল মার্কেটিং এর আলাদা করে কাজ করতে হয়, ঠিক আছে? একজন কাস্টমার, একজন কাস্টমার সে আপনার চেক আউটে আসছে, সে কোথায় আসছে, আপনার চেক আউটে আসছে। হ্যাঁ, লাইক এরকম যে আমি চেক আউটে আসছি, প্রোডাক্ট সিলেক্ট করলাম, ডিটেলস গুলো দিলাম, কিন্তু পেমেন্ট করলাম না। হ্যাঁ, কি করলাম না, পেমেন্ট করলাম না, আমি বের হয়ে গেলাম, কিন্তু আমার মেইলটা কিন্তু এখানে রয়ে গেছে। হ্যাঁ, মেইলটা কিন্তু অটোমেটিক, অ্যাড্রেস সব এখানে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই ক্লায়েন্টকে আমরা চাইলে কি করতে পারবো, অ্যাজ এ অফার করতে পারবো, অ্যাজ এ কি অফার করতে পারবো, বা অটোমেটিক ক্লায়েন্টকে মেইল পাঠাতে পারবো যে তুমি তো অর্ডার সিলেক্ট করছিলা, তুমি এই জিনিসগুলো সিলেক্ট করেছিলে, চাইলে কি করতে পারো, অর্ডার করতে পারো। হ্যাঁ, আমরা যদি লাইভ দেখি, মাঝে মাঝে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনা হয়, সেই ক্ষেত্রে দেখেন আলি এক্সপ্রেস কি করে, যেগুলো আমরা চেক আউট করে ছেড়ে দিয়ে আসি, তো তারা মেইল করে যে হ্যাঁ তুমি এখানে চেক আউট করছিলা, তুমি চাইলে তোমার এই প্রোডাক্টটা, পছন্দের প্রোডাক্টটা চাইলে কি করতে পারো, পারচেস করতে পারো। হ্যাঁ, ওকে, আচ্ছা। বাকি এখানে আর কোনো কাজ নেই আমাদের, চেক আউট। কিন্তু চেক আউটে কাজ থাকবে কোথায়, এই যে এইখানে এসে আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টের লোগো বসাতে হবে। হ্যাঁ, তারপরে ক্লায়েন্টের যে স্টোরের কালার, সেই কালার অনুযায়ী বাটন ঠিক করতে হবে। ওকে, এগুলো এইখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি চলে যাবে, কিন্তু এখানে আমরা আলাদাভাবে আসবো, এখানে কি আলাদাভাবে চেক আউটে আসবো কাজ করার জন্য, সেটা যখন আমরা থিম নিয়ে কাজ করব তখন আসবো। হ্যাঁ, আপাতত জাস্ট আমরা জেনে রাখলাম, দ্যাটস ইট। ওকে, তারপরে আসি কাস্টমার অ্যাকাউন্ট। দেখেন, আমরা কিছু কিছু স্টোরে দেখি যে একজন কাস্টমার কি করতে পারে, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, ঠিক না? এখন এটা কিভাবে আসে, অনেক ক্ষেত্রে কি হয়, আহ, কোনটা? এই যে অ্যাকাউন্ট, হ্যাঁ, আমরা কি করতে পারি, চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক না?
এখন এটা তো অটোমেটিকলি আসে না, এটা কি হয় না, অটোমেটিকলি আসে না। এটার জন্য যদি আমরা দেখি এই স্টোরে দেখি বা অন্য যে স্টোরে দেখি, এখানে নাই, ঠিক না? এখানে কি, এখানে কিন্তু নেই। এখন এটা কিভাবে আসবে, এখন এটা আমরা কিভাবে আনবো, কাস্টমাইজেশন করে না, এই কাস্টমারের অ্যাকাউন্টের আইকন এবং এই যে ডিটেলস গুলো আপনি নিবেন, হ্যাঁ, ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্টের লগ ইন ডিটেলস বা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হ্যাঁ, এই যে ডিটেলস গুলো আপনি নিবেন, কিভাবে নিবেন, সেটার জন্য আপনাকে এইখানে আসতে হবে। কোথায়? সেটিংস এর আন্ডারে। সেটিংস এর আন্ডারে এসে কাস্টমার অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এডিটে ক্লিক করবেন, শো লগ ইন লিঙ্ক ইন দা হেডার। হেডারের ভিতরে আপনি কি করাতে চান, লিঙ্কটা শো করাতে চান, হ্যাঁ। দেখেন আমরা এটা কি করলাম, অন করে দিলাম। একটু আগে কি ছিল না, এখানে হেডারে আইকন ছিল না, এখন আইকন আসছে, আইকন আসলো। আমরা এখন এখানে ক্লিক করলে ইমেল দিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে কি করতে পারবো, লগ ইন করতে পারবো, বা আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারবো, নিউ অ্যাকাউন্ট, ঠিক না? আমাদের ওয়েবসাইট আপনি যেরকম স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ঠিক সেরকমই কি এখানে অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, হ্যাঁ। এবং দেখেন আমি চেক আউট করে রেখেছি, সেজন্য আমাকে বারবার কি করতেছে, যে তোমার ফার্স্ট অর্ডারে তুমি $4 অফার পাবে, চাইলে তুমি অফারটা লুটে নিতে পারো, ঠিক আছে। ওকে, ডিসকাউন্টে ক্লিক করছি, আমাকে ডিসকাউন্ট সহ এই যে দেখেন ডিসকাউন্ট সহ এই যে $4 কত 35 সেন্ট অটোমেটিক ডিসকাউন্ট সহ আমাকে দিয়ে দিছে। ওকে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, তারপর এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত। হুম, ওই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ওই যে চেকআউট পেজে কাস্টমাইজ চেকআউট, লোগো লাগান, লোগো বসান, তারপর আপনার ডিটেলস গুলো বসান, এইটাই, আর কিছুই না। ওকে, লোগো বসান, ব্যানার বসান, আপনার কালার বসান, বাটনে কোন কালার রাখতে চান, হ্যাঁ, লাইক এই স্টোরের কালার, বাটনের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, দেখেন এই বাটনের কালার এই কালার হয়ে যাবে। এবং এই যে পেপালের, আমরা পেপালের গেটওয়ে আনতেছি এখানে, এটা আপনাকে আলাদা করে আনতে হবে না, অটোমেটিকলি বাই নাও বাটনে অলওয়েজ কি কি হয়ে যাবে, যখন আপনি পেপাল গেটওয়ে ইউজ করবেন অটোমেটিকলি এই বাটনটা, বাই নাও বাটনটা কি হবে, পেপালে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এটা আলাদা করে আপনার আনার প্রয়োজন হবে না। ওকে, এবং এগুলোও কাজ করে, হ্যাঁ, বান্ডেল হিসেবে। ওকে, এই ছিল, কোথায় আমরা ছিলাম, কাস্টমার অ্যাকাউন্ট। এটা ক্লিয়ার সবাই, যে একজন কাস্টমার তখনই তার অ্যাকাউন্ট করতে পারবে যে সে কি কি অর্ডার করেছে, চাইলে সে এখানেই দেখতে পারবে। ওকে, এবং অর্ডার গুলো কি ডেলিভারি হয়েছে বা অর্ডার গুলো কি প্রসেসিং এ আছে, এই যে অর্ডার, এক একটা অর্ডার আমরা চাইলে কি করতে পারি, অর্ডারটা চাইলে ড্রাফটে রাখতে পারি, চাইলে কি করতে পারি, আমরা কি করতে পারি, ফুলফিলমেন্ট করতে পারি, হ্যাঁ। এডিট ট্র্যাকিং যদি আমরা দিই, না, এটা না। একটা নতুন অর্ডার যখন আসে তখন ওইটাকে করা যায়, হ্যাঁ। তখন একটা অর্ডার যখন আসে সেটা কি আপনাকে এখানে দেখাবে, অর্ডার ইন প্রসেস, আমরা নর্মালি সেটাকে ফরওয়ার্ড করতে পারি, হ্যাঁ, ফুলফিলমেন্টে। ওগুলো আমরা দেখবো আস্তে ধীরে। ওকে, এই গেল কাস্টমার অ্যাকাউন্ট, হ্যাঁ। তারপরে আমরা চলে আসবো কোথায়, শিপিং অ্যান্ড ডেলিভারি। শিপিং, এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এই শিপিং যেখানে আপনি সিলেক্ট করবেন, শিপিং অ্যান্ড ডেলিভারি, ওই কান্ট্রির ওই প্লেসের মানুষগুলোই আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারবে, আদারওয়াইজ ওই কান্ট্রির বাহিরে কেউ আপনার থেকে প্রোডাক্ট কিনতে পারবে না। ওকে,
কেউ কি করতে পারবে না? আপনার প্রোডাক্ট কিনতে পারবে না। যদি আমরা দেখি এখানে কয়টা জোন আছে, একটা জোন আছে কোথায়, মেক্সিকো। এখানে মেক্সিকো ছাড়া, মেক্সিকোর অ্যাড্রেস দেওয়া ছাড়া, হ্যাঁ, আপনি চাইলে আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে কি করতে পারবেন না, প্রোডাক্ট কিনতে পারবেন না। কি করতে পারবেন না? প্রোডাক্ট কিনতে পারবেন না। অবশ্যই এটা সেট আপ করতে হবেই। আপনার ড্রপ শিপিং এর স্টোর হোক, ক্লায়েন্টের রিয়েল বিজনেস হোক, আর ডিজিটাল প্রোডাক্ট হোক, হ্যাঁ, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে ক্লায়েন্ট কোন জায়গাতে প্রোডাক্টটা সেল করবে, কোন কান্ট্রির কোন প্লেসে। হ্যাঁ, নর্মালি যদি আমরা দেখি, ধরেন ইউনাইটেড স্টেট, এখানে যদি আমরা যাই, এটা ইন্টারন্যাশনাল, ওকে, এখানে যদি আমরা যাই, হ্যাঁ, এটা যদি আমরা জোনটা ক্রিয়েট করতে যাই, দেখেন এখানে 62টা স্টেট আছে। হ্যাঁ, 62টা কি ওদের জেলা আছে, আমাদের দেশে যেরকম জেলা বলা হয় ওইরকম, ঠিক আছে। আচ্ছা, এই 62টা প্লেসে যদি আমি এটা আনসিলেক্ট করে দেই, এই ক্যালিফোর্নিয়ার কোনো অ্যাড্রেস দিয়ে কোনো কাস্টমারই আমার এখানে প্রোডাক্ট কিনতে পারবে না। কি করতে পারবে না? প্রোডাক্ট কিনতে পারবে না যখন আনসিলেক্ট থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে করতে হবে। এবং যদি আপনি ইন্টারন্যাশনাল ইউজ করেন, হ্যাঁ, যদি আপনি ইন্টারন্যাশনাল ইউজ করেন, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কেউ আপনার প্রোডাক্ট কিনতে পারবে। আদারওয়াইজ আপনি প্রোডাক্ট সেল করবেন কোথায়? শুধু অস্ট্রেলিয়ায় এবং ইউএসএ তে, হ্যাঁ, এবং ইউকে তে। এই তিনটা কান্ট্রির মানুষ শুধু আপনার প্রোডাক্ট কিনতে পারবে। এই তিনটা কান্ট্রির অ্যাড্রেস ডিটেল দিয়ে প্রোডাক্ট বাই করা যাবে, আদারওয়াইজ বাই করা যাবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আমরা জেনে রাখি, এগুলো কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটা আমরা পরে জানবো। হ্যাঁ, কেননা এটা যদি আমি এখন বুঝাতে যাই আপনাদের হয়তো বা একটু কষ্ট হবে অনেক বেশি। যখন পরে বুঝাবো তখন একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। জাস্ট এই সেটিং গুলো আমরা একটু দেখে নেই, পরবর্তীতে এগুলো আমরা ডিটেলসে জানবো, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে জোন ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, ওকে, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, শিপিং এর জন্য আলাদা প্রোফাইল ক্রিয়েট করা যায়, হ্যাঁ, বুঝতে পারছি। আলাদা আলাদা প্রোডাক্ট ধরে যে এই প্রোডাক্ট গুলো, এই 10টা প্রোডাক্ট শুধুমাত্র ইউএসএ তে সেল হবে, এই 10টা প্রোডাক্ট শুধুমাত্র ইউকে কাস্টমার কিনতে পারবে, চাইলে আমরা এরকমও সিলেক্ট করতে পারবো। ওকে, তারপর যদি দেখে আসি ট্যাক্স, আপনি কোন কোন দেশ থেকে ট্যাক্স কালেক্ট করবেন চাইলে সেটা এখানে সিলেকশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে, নর্মালি এই জিনিসটা প্রয়োজন হয় না, তারপরও আপনি চাইলে এখানে আপনার ট্যাক্সের যে নাম্বার, ক্লায়েন্টের যে নাম্বার, জিএসটি, সেগুলো দিয়ে ট্যাক্স কালেক্ট করতে পারেন। হ্যাঁ, ট্যাক্সের জন্য ট্যাক্স নর্মালি ইউজ করে না, অনলাইনে যারা বিজনেস করে তারা ট্যাক্সটা একটু অ্যাভয়েড করে, কিন্তু বড় বড় যে বিজনেস গুলো তারা কিন্তু অ্যাভয়েড করে না, তারা ট্যাক্স অবশ্যই নিয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। বড় বড় যে কান্ট্রি গুলো সেগুলো কি করে, যেমন এই যে তার বড় বিজনেস, হ্যাঁ, সেক্ষেত্রে সে কি করে, ট্যাক্স অ্যাভয়েড করে না, ট্যাক্স নেয়, কত পার্সেন্ট নেয়, 16%। কত পার্সেন্ট? 16% তার ট্যাক্স আছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবং এটা যদি আমরা দেখি, হ্যাঁ, কোন কোন এরিয়াতে, মেক্সিকোতে যতগুলো এরিয়া আছে সবগুলো এরিয়াতে কোন এরিয়াতে কিরকম ট্যাক্স নেয় সেটা একটু দিয়ে দিছে। মেক্সিকো, বুর্জ ক্যালিফোর্নিয়া, ট্যাক্স, দেখেন 16% ট্যাক্স সে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, মেক্সিকোতে সে কি করতেছে, মেক্সিকো কান্ট্রিতে নর্মালি কি করা হয়, 16% ট্যাক্সেস কালেক্ট করা হয় প্রতি প্রোডাক্টের উপর, প্রতি জিনিসের উপর। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখানে এতটুকুই কাজ থাকবে, এর নিচে আমাদের কাজ প্রয়োজন নেই। এখন ক্লায়েন্টের যেখানে কাজ প্রয়োজন নেই সেখানে তো আমাদের হাত দেওয়ারও দরকার নেই, ঠিক না? সেটা নিয়ে মাথা ঘামানোরও কি প্রয়োজন নেই। তারপরে আসি লোকেশন।
লোকেশন আমার কোম্পানি কোন কোন জায়গায় বসে বিজনেস করতেছে। হ্যাঁ, ওকে, কোন জায়গায় অনলাইন আছে, কোন জায়গায় পিওএস আছে, পয়েন্ট অফ সেলস। পয়েন্ট অফ সেলস বলতে কি বুঝি, যে একটা স্টোরের সম্পূর্ণ প্রোডাক্ট একটা সফটওয়্যারের মতন থাকবে, ঠিক আছে। লাইক আমরা যদি যদি একবার বলেছিলাম, তারপর আরেকটু ক্লিয়ার হয়নি। হ্যাঁ, যে আমার প্রোডাক্ট গুলো সবগুলো রয়েছে। হ্যাঁ, হুম, এই যে আমার কি সব প্রোডাক্ট এখানে রয়েছে। আমি চাইলে ম্যানুয়ালি সার্চ করে করে প্রোডাক্টের নাম ধরে ধরে সার্চ দিয়ে ওইটার কি ভেরিয়েন্ট অ্যাড করে চাইলে এখানে নিজে অর্ডার প্লেস করতে পারবো। ঠিক আছে, অর্ডার যখন নিজে প্লেস করব, এগুলো দোকানে বিশেষ করে হয়ে থাকে। হ্যাঁ, ওকে, তখন অটোমেটিকলি এখানে কি আসবে, অর্ডার এসে পড়বে ওই কাস্টমারের নামে, কি ওই ক্লায়েন্টের নামে। বুঝতে পারছি? ওকে, কিন্তু আমরা চাইলে 1 থেকে 100টা লোকেশন ইউজ করতে পারবো বেসিক প্ল্যানে। যেটা আগে ছিল 3টা না 4টা ছিল 5টা, এখন কি হয়েছে আপডেটের কারণে শপিফাই তার বেসিক প্ল্যানে আপনাকে 1 থেকে 1000 লোকেশন আপনি চাইলে ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি? নাকি অ্যাক্সেস দেওয়া আছে আমাকে? না, দেওয়া নেই। আচ্ছা, তার মোবাইলে ইনস্টল করা PC। তারপরে আসি গিফট কার্ড। গিফট কার্ড চাইলে আমরা কি করতে পারবো, ক্রিয়েট করে কাস্টমারকে প্রাইভেটলি দিতে পারবো। ঠিক আছে, এবং চাইলে আমাদের স্টোরে প্রোডাক্ট আকারে সেল করতে পারবো। কি আকারে? প্রোডাক্ট আকারে সেল করতে পারবো। তারপরে আসি মার্কেট। মার্কেট বলতে আমরা কি বুঝি, মার্কেট এবং শিপিং এন্ড ডেলিভারি এই দুইটার সাথে কানেকশন রয়েছে। কানেকশন কি রয়েছে, যে আপনার আগে মার্কেট সেট আপ করতে হবে, তারপরে এই মার্কেট অনুযায়ী, এই কান্ট্রি অনুযায়ী আপনাকে শিপিং এবং ডেলিভারি সেট আপ করতে হবে। বুঝতে পারছি? মার্কেট সেট আপ করা ছাড়া আপনি শিপিং অ্যান্ড ডেলিভারি কি করতে পারবেন না, সেট আপ করতে পারবেন না। অতএব আপনি এখানে এসে গুতাচ্ছেন যে হ্যাঁ আমার শিপিংটা আমি সেট আপ করবো, কিন্তু বারবার এখানে বলতেছে তুমি তোমার আগে মার্কেট সেট আপ করো। কি করো? গো ইওর মার্কেট। এই যে দেখেন কি বলতেছে, তুমি মার্কেট সেট আপ করো, তারপরে এসে কি করো, তারপরে এসে তোমার শিপিং ডিটেলস গুলো রেডি করো। ওকে, এটার সাথে এটার কানেকশন রয়েছে। অতএব আমাদেরকে আগে মার্কেট সেট আপ করতে হবে। এবং প্রাইমারি মার্কেট, আপনি যে অ্যাকাউন্ট করবেন তখন অটোমেটিকলি যেই কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করতেছেন সেই কান্ট্রির মার্কেট অটোমেটিকলি ধরে নিবে। কি করবে? সেই কান্ট্রির মার্কেট অটোমেটিকলি ধরে নিবে। তারপর আপনি চাইলে আলাদা করে মার্কেট সেট আপ করতে পারেন। হ্যাঁ, মার্কেট বলতে আমরা কি বুঝি, যে যেই জায়গায় আমি আমার প্রোডাক্টটা সেল করব। বুঝতে পারছি? ওকে, তো ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি আছে, যেই কান্ট্রির ক্লায়েন্ট হবে সেই কান্ট্রি সিলেক্ট করে দিব, এবং সেই মার্কেটটাই কি থাকবে, প্রাইমারি থাকবে। বাকি ইন্টারন্যাশনাল যদি আমি সেল করতে চাই, তখন হয়তো বা আমি ইন্টারন্যাশনাল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, কি দিয়ে দিব, ইন্টারন্যাশনাল দিয়ে দিব, সবগুলো সিলেক্ট করে দিতে পারি। ওকে, তারপরে অ্যাপস এন্ড সেলস চ্যানেল। কি অ্যাপস এন্ড সেলস চ্যানেল? অ্যাপস এবং সেলস চ্যানেল হলো প্লাগ ইনের মতন কাজ করে, যেটা স্টোরের সৌন্দর্য বৃদ্ধি করে। লাইক যদি আমরা দেখি, এই যে পপ আপটা আসতেছে অ্যাপস এর মাধ্যমে, এই টেক্সট, এই যে আমরা চাইলে স্টোরের ওনার সাথে কি করতে পারি, কথা বলতে পারি, এটাও আসতেছে অ্যাপস এর মাধ্যমে। হ্যাঁ, তারপরে এখানে কি আসতেছে, এই যে বান্ডেল,
বান্ডেল দেখতেছি না, এটাও আসতেছে কিসের মাধ্যমে? অ্যাপস এর মাধ্যমে। আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনি চাইলে কি করতে পারেন, অ্যাপস এর মাধ্যমে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে আমরা রিভিউ, একজন এই এই প্রোডাক্টের, হ্যাঁ, এই প্রোডাক্টের রিভিউ দিবে প্রোডাক্টকে, সেই ক্ষেত্রে এই রিভিউ এর ডিটেলস গুলো যে আমরা সাবমিট করব, এটা থিমে থিমে থাকে না, এটা কি থাকে না, থিমে থাকে না। সেই ক্ষেত্রে অ্যাপস এর মাধ্যমে আপনাকে আনতে হবে। যখন আপনি রিভিউ দিবেন তখন কি হবে, এই যে এরকম কোথায় এই প্রোডাক্টের রিভিউ দেওয়া হচ্ছে না, যখন আপনি রিভিউ দিবেন দেখেন অটোমেটিকলি অ্যাপস এর মাধ্যমে এখানে শো হবে যে কতটা রিভিউ আছে এখানে এই প্রোডাক্টে, এবং নিচেও শো হবে যে এই প্রোডাক্টে কারা কারা রিভিউ দিছে। এগুলো থিমস এর মাধ্যমে আসে না, এগুলো অ্যাপস এর মাধ্যমে আনতে হয়। ওকে, অটোমেটিকলি আসে। অ্যাপস ইনস্টল করা আছে, সেট আপ করা আছে, অটোমেটিকলি কি জিনিসগুলো আসবে। আর অনেক কিছু রয়েছে অ্যাপস এন্ড সেলস চ্যানেলে, বুঝতে পারছি? এটা এটা হলো অনলাইন স্টোর। বাকি এটা সব সময় তো থাকবে, বাকি যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি ইউজ করবেন। হ্যাঁ, যারা মার্কেটিং করেন তারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ ওই করেন। বুকটা কিসে নিতে? জি, হ্যালো, কেউ কিছু বলতেছেন? আপনি কোশ্চেন করছিল, কিসের? জানি না, উনি তখন কথা বলতেছে না। আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, কোশ্চেন থাকলে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করে সলিউশন নিয়ে নেবেন, ঠিক আছে? Okay. আচ্ছা, এই গেল কি অ্যাপস এন্ড সেলস চ্যানেল। এখন আসি আমরা ডোমেন এবং হোস্টিং। কোথায়? ডোমেন এবং হোস্টিং। ডোমেন হোস্টিং সম্পর্কে আমরা জানি, যারা জানি ভালো কথা, যারা না জানে আজকে একটু একদম ক্লিয়ার হয়ে নিব। হ্যাঁ, ডোমেন বলতে যেটা বলা হয় সেটা হলো একটা নাম, একটা ব্র্যান্ডের নাম, হ্যাঁ, ব্র্যান্ডের নেম। ওকে, বা নাম যেটাই বলি, ইংলিশ বাংলা, যে ডট কম, ডট প্রো, ডট নেট। হ্যাঁ, এই যে ডটের পরে যে জিনিসটা আসবে এটা কি করে, ডোমেনকে ভেরিফাই করে। হ্যাঁ, এটা ডোমেনের মধ্যেই শুধুমাত্র ইউজ করা হয়, বুঝতে পারছি? যে কোনো বিজনেসে ডটের পরে এই যে ডট নেট, ডট কম, হ্যাঁ, ডট ওয়াইএক্সজেড, হ্যাঁ, ডট আরো অনেক কিছু রয়েছে, অর্গানাইজার, অনলাইন, ডট ডেভেলপার, হ্যাঁ, আরো অনেক কিছু রয়েছে। এই যে ডটের পরে যে জিনিসগুলো আসতেছে এটাকে ডোমেনের আন্ডারে কি করে, কানেক্ট করে, হ্যাঁ, ডোমেন বলা হয়। এখন একটা ডোমেন আপনি কিনবেন, হ্যাঁ, লাইক ওয়েব ইকম প্রো দিলাম, হ্যাঁ, যে এই ডোমেনটা কি আছে, কেউ কি কিনেছে কিনা, হ্যাঁ, বা এই ডোমেনটা আপনি কিনতে পারবেন কিনা, সেই জিনিসটা কি আপনাকে এখানে দেখাবে। হ্যাঁ, এখন কিছু কিছু ডোমেন থাকবে অনেক প্রাইস। অনেক প্রাইস কেন থাকবে? এই ডোমেনটা অলরেডি একজন ব্রোকার কিনে রাখছে। কি করছে? একজন ব্রোকার কিনে রাখছে, সে সেল করতেছে, আপনাকে কিনতে হবে কত দিয়ে, এত দিয়ে। এখন এত বেশি টাকা দিয়ে তো আমরা ডোমেন কিনবো না। একটা ডোমেন হায়েস্ট হলে $15, $10 আমরা যে কোনো ডোমেন পাবো। কিন্তু ওই ডোমেন নেওয়ার আগে আপনাকে বিজনেস নেম সিলেক্ট করতে হবে। বিজনেস নেম সিলেক্ট করে তারপরে ডোমেন এসে সার্চ দিতে হবে যে এই ডোমেনটা কি আমার রয়েছে কিনা। ফর দ্য এক্সাম্পল, যদি আমাদের ডোমেন ডট কম না থাকে, ডট কম কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, কি হয়েছে, ডট কম নিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ডট নেট ইউজ করতে পারবো। হ্যাঁ, চাইলে কি করতে পারবো, ডট ডট নেট ইউজ করতে পারবো বা ডট অনলাইন ইউজ করতে পারবো। হ্যাঁ,
যেটা আমাদের প্রয়োজন, হ্যাঁ, আমরা চাইলে ইউজ করতে পারবো। দেখেন, হ্যাঁ, কি আমরা চাইলে .online.net যেটা আছে সেটা তো আমরা নিতে পারবো, যেটা নাই সেটা কি নেওয়া যাবে না। এখন এই ডোমেন আপনি নিবেন, কিন্তু এই ডোমেন তখনই ওয়েবসাইটে কার্যকর হবে যখন এই ডোমেনের হোস্টিং থাকবে। হোস্টিং কি বলে? হোস্টিং কাকে বলে? হোস্টিং হলো একটা মেমরি। এটা কি মেমরি? হ্যাঁ, হোস্টিং যদি আমরা দেখি একটা মেমরি, যেই মেমোরির আন্ডারে আমার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ ডাটা থাকবে। নর্মালি আমরা ফোনে যেরকম আমরা ফোন ইউজ করি না, ফোনের ভিতরে আমরা অনেক কিছু ফাইল রাখতে পারি, তারপর অনেক অ্যাপস ইউজ করতে পারি। যার ফোনের মেমোরি যত বেশি ভালো, যত ভালো, যত বেশি, তার ফোন তত কি করে দ্রুত কাজ করে কিনা, জি ভাই। তার ফোন তত দ্রুত কাজ করে। এখন 10,000 টাকা ফোন কিনে আপনি 1 লাখ টাকার ফোনের সাথে জোড়া দিলে কখনোই হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটাও বুঝতে হবে যে 10,000 টাকার ফোনের পারফরমেন্স ওই 10,000 টাকার মতনই দিবে, এবং যদি দেখি আহ ওই 1 লাখ টাকার যে ফোন সেটা 1 লাখ টাকাই মতনই কি পারফরমেন্স দিবে। হ্যাঁ, অতএব আপনার হোস্টিং যত ভালো হবে, ঠিক আছে, তত ভালো বা তত দ্রুত আপনার ওয়েবসাইট কি দেখাবে। হ্যাঁ, একটা ওয়েবসাইট তত দ্রুত আপনার কি করবে, অনলাইনে আসবে। এখন একটা ওয়েবসাইট যদি আমরা সার্চ দেই, হ্যাঁ, লাইক একটা ওয়েবসাইট আমরা সার্চ দিলাম, হ্যাঁ, সার্চ দেওয়ার পর যদি এটা 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে এই ডিটেলস গুলো আসে, তখন কি আমরা ওইখানে বেশিক্ষণ স্টে করব? থাকবো? থাকবো না। প্রোডাক্ট কিনবো না। কি করব না? ওইখান থেকে প্রোডাক্ট কিনবো না। যখন আমরা একটা জায়গায় ক্লিক করব, ইনস্ট্যান্ট আসবে, ইনস্ট্যান্ট অ্যাড টু কার্ট করবো, ইনস্ট্যান্ট অ্যাড টু কার্ট হবে। হ্যাঁ, সবকিছু দ্রুত তখনই হবে যখন আপনার হোস্টিং, যখন আপনার হোস্টিং ভালো হবে। হোস্টিং কি হবে? যখন আপনার হোস্টিং ভালো হবে। হ্যাঁ, এই যে, যদি আমরা দেখি নেম চিপে ডোমেনের হোস্টিং এর প্রাইস একটু কম, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল চাইলে, ছোটখাটো বিজনেস যারা করব চাইলে এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারি। বাংলাদেশি ডোমেন হোস্টিং ইউজ না করাটা বেটার আমার ক্ষেত্রে। কারণ যদি দেখি বাংলাদেশে ওদের নানান সমস্যা থাকে। হ্যাঁ, এবং আমাদের দেশে যেরকম ইন্টারনেট কোম্পানি আপনাকে বুঝায় যে হ্যাঁ আপনার রাউটারের সমস্যা, আপনার রাউটারটা রিস্টোর দেন, তখন অটোমেটিকলি আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মাঝে মাঝে যখন নেটওয়ার্ক পায় না সেক্ষেত্রে এই জিনিসটা করে, ঠিক না? ওকে, ঠিক ওই রকমই যখন আপনার ওয়েবসাইট আর অনলাইন থাকবে না, হ্যাঁ, রানিং বিজনেস, আপনার কি রানিং বিজনেস, তারপরও কি মাঝে মাঝে এরকম হবে তাদের সার্ভারের ইস্যু কারণে, তাদের মেমোরির সমস্যার কারণে কি হবে, আপনার হোস্টিংও কাজ করবে না, ডোমেনও কাজ করবে না। সেই ক্ষেত্রে কি আপনার বিজনেস টোটালি ডাউন। এখন আপনি 2, 4, 5 টাকা বাঁচাতে গিয়ে, হ্যাঁ, 2, 4, 5 টাকা বাঁচাতে গিয়ে আপনার কাস্টমার নষ্ট হচ্ছে, আপনার ওয়েবসাইট লং টাইম কি থাকবে না, লাইভ থাকবে না। হ্যাঁ, নানান সমস্যা আপনি ফেস করবে। যদি আপনি ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং ইউজ করেন সেই ক্ষেত্রে কি হবে না, আপনার এই ধরনের সমস্যাগুলো কি হবে না, কি হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন আসি যে প্রতিটা হোস্টিং এর কি হয়, মেমোরি হিসেবে হোস্টিং এর প্রাইস নির্ধারণ করা হয়। হ্যাঁ,
কোথায় গেল হোস্টিং, গেট এ নিউ হোস্টিং। যদি আমরা দেখি একটা ওয়েবসাইট যদি আমরা ইউজ করি, হ্যাঁ, একটা ওয়েবসাইট যদি হাই কোয়ালিটি আপনার স্পিড আপনি পেতে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা ইউজ করতে পারবো যে শুরুতে প্রথম 1 বছর বা প্রথম মাস মান্থলি ইউজ করলে, হ্যাঁ, মান্থলি চাইলে বা ইয়ারলি, যেটাই হোক। যদি ইয়ারলি নেন আপনার কি হবে, $30, বা যদি দেখি $2 করে 30 জীবনে $60, হ্যাঁ। যদি আমরা দেখি 1 মাসের জন্য $9 আসবে, যদি 1 বছরের জন্য দিই $35 আসবে, হ্যাঁ, প্রথম বছর। পরের বছর আসবে কত, 30, 4 4 4 4 12 48, 4 ভাঙা 48 না, 40, হ্যাঁ, $48। ঠিক আছে, বছরে আপনার কত, 5,000 টাকা খরচ যাবে। হ্যাঁ, বছরে কি 5,000 টাকা আপনার খরচ যাবে। বাংলাদেশি হোস্টিং থেকে নিলে আপনার বছরে হয়তো বা 2,500 টাকা, 2,000 টাকা, হ্যাঁ, বা 3,000 টাকা এরকম খরচ যাবে। ওকে, এই যে 2,000 টাকা বাঁচাতে গিয়ে আপনি নানান সমস্যা ফেস করবেন, এবং কি ইউজেবলও অতটা সহজ নয়, ইজি নয়। যেরকম এখানে আমরা আসলেই যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে আমি আসছি, এসেই আমি চাইলে কি করতে পারি, আমার ওয়ার্ডপ্রেসে সরাসরি চলে যেতে পারি, কি করতে পারি, সরাসরি cPanel থেকে ওয়ার্ডপ্রেসে চলে যেতে পারি, নানান ইজি থাকে, হ্যাঁ, সহজ থাকে। বুঝতে পারছি, সহজ থাকে একটা ওয়েবসাইটে লগ ইন করা, হ্যাঁ, একটা ওয়েবসাইটে কি লগ ইন করা ইজি থাকে। কিন্তু বাংলাদেশি অনেক ওয়েবসাইট হোস্টিং প্রোভাইডাররা একটু এটাকে হার্ড করে রাখে, হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখেন হোস্টিং এর উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট চলবে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা বাংলাদেশি হোস্টিং গুলো ইউজ, যদি আপনি অনলাইনে লং টাইম কাজ করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইউজ না করাটা অনেকটাই বেটার হবে আপনার জন্য। আচ্ছা, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, হ্যাঁ। ওকে, নর্মাল যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, এখানে আমরা আসলাম, এটা কি হোম, এখান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, যতটুকু ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করেছি বা ক্রিয়েট করা আছে। এখানে যদি আমরা এখানে ক্লিক করি, একটা লিঙ্কে ক্লিক করলেই কোথায় চলে যাবে, আমাদের ওয়েবসাইট লগ ইন হয়ে যাবে, কোনো ধরনের পাসওয়ার্ড ডিটেলস দেওয়া ছাড়াই, অটো, কি অটো, হ্যাঁ। ওকে, এগুলো হলো না, আরো অনেক সুবিধা আছে বাইরের দেশের হোস্টিং গুলো ইউজ করলে, হ্যাঁ। সেগুলো আপনারা যখন প্রফেশনালি হবেন, হ্যাঁ, ডে বাই ডে আপনাদের স্কিল আপডেট হবে, অবশ্যই আপনারা এগুলো নিয়ে কাজ করবেন বা এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা। নর্মালি আমরা কোনটা ইউজ করি, আমরা ইউজ করি এইটা। হুম, এখানে 100 ওয়েবসাইট আমরা ইউজ করতে পারবো, একটা হোস্টিং এর আন্ডারে কি করতে পারবো, 100 ওয়েবসাইট আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, হ্যাঁ। এবং এখানে আমাকে 200 জিবি দিবে, 200 জিবি মানে অনেক, 200 জিবি কি স্টোরেজ, অনেক, হ্যাঁ। তারপরে আমাদেরকে ফ্রি ইমেল দিবে, হ্যাঁ। তারপরে আনলিমিটেড এসএসএল দিবে। কিন্তু এই এসএসএল যদি আমরা প্রিমিয়াম নেমচিপ ইউজ করি, আমাদেরকে আলাদা করে কিনে নিতে হবে, কি করতে হবে, আলাদা করে এই যে এসএসএল কিনে নিতে হবে। এই যে দেখেন, আলাদা করে আপনাকে এসএসএল কিনে নিতে হবে, হ্যাঁ। ওকে, কিন্তু যদি হোস্টিং এর দেখি আপনাকে ফ্রিতে এটাও দিবে, এসএসএল ও দিবে। এবং গোডেডি, হ্যাঁ, গোডেডি যদি আমরা ইউজ করি তখন ইমেল আমাদের কি করতে হবে, আলাদা করে কিনতে হবে, হ্যাঁ। গোডেডির অ্যাক্সেস কি আছে, গোডেডি, গোডেডি, ওকে, এটাও কি একটা হোস্টিং প্রোভাইডার। এখন আসি যে হোস্টিং প্রোভাইডার থেকে কি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো কিনা, হ্যাঁ। হোস্টিং প্রোভাইডার থেকেও আমরা কি করতে পারবো, ওয়েবসাইট তৈরি করতে পারবো। আসবে না, এটা না,
হোস্টিং প্রোভাইডার থেকেও আমরা কি করতে পারবো, ওয়েবসাইট তৈরি করতে পারবো। হ্যাঁ, যদি আমরা হোস্টিং প্রোভাইডার থেকে ওয়েবসাইট তৈরি না করি, হোস্টিং প্রোভাইডার থেকে ওয়েবসাইট তৈরি না করি, তখনই সেই ডোমেনটা আমরা শপিফাইতে ইউজ করতে পারবো। কি করতে পারবো? শপিফাইতে ইউজ করতে পারবো। ওকে, গোডেডি ডোমেন প্রাইস শুরুতে শুরুতে দেখাবে কম, কিন্তু পরবর্তীতে এটার প্রাইস অনেকটা বেশি থাকে। হ্যাঁ, এটা কি প্রাইস অনেক বেশি থাকে, এবং আপনি যে বিজনেস মেইল কিনবেন সেটাও আপনাকে এখান থেকে আলাদা করে কিনতে হবে আপনার বিজনেসের জন্য, যেটা কি বলে, হোস্টিঙ্গার, আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইট বানাবেন, তখন অটোমেটিকলি সেই কোম্পানি আপনাকে কি করবে, সেই ওয়েবসাইটের আন্ডারে আপনি চাইলে বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন, ইমেল। ঠিক আছে, ওকে, ফ্রিতেই। ওকে, এখন এই যে আমরা যে অ্যাক্সেস করতেছি, এটাও ক্লায়েন্টের অ্যাক্সেস, এটাও ক্লায়েন্টের অ্যাক্সেস। হ্যাঁ, এই যে অ্যাক্সেস আমরা নিচ্ছি, ঠিক না, অ্যাক্সেস কি করতেছি, আমরা যে নিচ্ছি, হ্যাঁ, ক্লায়েন্টের থেকে। ক্লায়েন্ট কি আমাদেরকে এভাবে দিচ্ছে? না, ক্লায়েন্টের আমরা কাজ করব, ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে বিধায় কি করছে, তার অ্যাক্সেস দিয়ে দিছে। ঠিক না, এখন এই বিশ্বাসের মর্যাদা রেখেছি বিদায় এইসব ক্লায়েন্ট গুলো কি করতেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, মানে যখন তার কাজ প্রয়োজন সে আমাদের কাছে আসতেছে। ঠিক না, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে যখন আমরা একটা ভালো সার্ভিস দিব, ভালো জিনিস প্রোভাইড করব, অবশ্যই ক্লায়েন্ট আপনার কাছে আসবেই। কি করবে? আসবে। লাইক যদি আমরা দেখি, এখানে তো আছে ক্লায়েন্টের, এই যে এখানে। এটা একটা ক্লায়েন্টের সাইট। হ্যাঁ, এগুলো এই একটা ক্লায়েন্টের সাইট, এই হোস্টিং ও ক্লায়েন্টের। হ্যাঁ, ওকে, পিকচার কি সরে গেছে নাকি? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ডোমেন আর হোস্টিং মানে শপিফাই ক্ষেত্রে এটা কি ম্যান্ডেটরি, মানে অব- ক্লায়েন্টের ক্ষেত্রে? অবশ্যই ম্যান্ডেটরি। আই মিন, শপিফাই যখন আমরা করলাম দেখলাম ওদেরই নিজস্ব একটা ডোমেইন টাইপের আর কি ওয়েবসাইট, যে হয় না যে জি, প্রিভিউ দিলে বা জি। ভিউজটা গেলে একটা থাকে। হ্যাঁ হ্যাঁ, যে এরকম যে লিঙ্ক থাকে ভাইয়া, তো ওটা কিসের মানে ওটা কি ওদের না? হ্যাঁ, ওইটা শপিফাই ডিফল্ট। ওকে, এখন আসি, ওইটাতে আসবো, এখনই আসবো। হ্যাঁ, এতক্ষণ তো আমরা বাহিরের গুলো বুঝালাম, কি বললাম, বাহিরের গুলো যেগুলো ম্যানেজ হয় শপিফাই এর বাহিরের থেকে। হ্যাঁ, যেমন এই ডোমেনটা আমরা কানেক্ট করছি কোথা থেকে, হোস্টিঙ্গার থেকে শপিফাইতে। এখন আমরা চাইলে এই যে শপিফাই, হ্যাঁ, শপিফাই এর ভিতর থেকে কি করতে পারবো, ডোমেন বাই করতে পারবো। যখন আমরা শপিফাই এর ভিতর থেকে বাই করব, শপিফাই এর ডিফল্ট হোস্টিং অটোমেটিকলি কানেক্ট Luego হয়ে no se যাবে। parte de... বুঝতে পারছেন? শপিফাই এর ডিফল্ট, এই যে দেখছেন, এটা কি শপিফাই এর ডোমেন। এটা কিসের ডোমেন? No quieren. সাউন্ড ভালো, আসছে। সবার মাইক অফ করে দেন ভাই। ওকে, দেখেন কি করতেছি, এই যে শপিফাই থেকে আমরা যদি ডোমেন কিনি, শপিফাই কি করবে, আপনাকে তার পার্সোনাল হোস্টিং দিয়ে দিবে, এবং কি একটা বিজনেস মেইল ক্রিয়েট করার সুযোগ দিবে। বুঝতে পারছি? ওকে, যেটা আগে ছিল না, বিজনেস মেইল বা হোস্টিং এর অ্যাক্সেস দিত না, এখন দিয়ে দেয়। ওকে, এখন এই ডোমেন আপনি চাইলে এখান থেকে বাই করতে পারবেন শপিফাই এর ডিফল্ট হোস্টিং থেকে। হ্যাঁ, .com, .net, হ্যাঁ, বা .net, হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন, হ্যাঁ, চাইলে সেটাও এখান থেকে কি বাই করতে পারবেন, এবং প্রাইস দেখিয়ে দিবে যে কত ডলার।
নর্মালি শপিফাই যে ডোমেন গুলো হয় সেগুলো $15, $18 এরকম হয়। হ্যাঁ, এটা হলো শপিফাইয়ের ডিফল্ট। আপনি যদি যখন এটা কিনবেন অটোমেটিকলি ডোমেন কি হবে, এখানে কানেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা বাহির থেকে কিনি তখন আমাদের কি করতে হবে, কানেক্ট করাতে হবে। কি করাতে হবে? কানেক্ট করাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ডোমেন কানেক্ট করা দেখে নেই। হ্যাঁ, লাইক যদি দেখি, এখান থেকে আসি, যদি এটা ডেভেলপমেন্ট স্টোর, এখানে আমরা ডোমেন একটা কানেক্ট করি, কানেক্ট হবে। Okay. দেখেন, যখনই আমরা আসব এখানে ডোমেনে, তখন আমাদের কি বলবে যে তুমি ডোমেন বাই করো, পারচেস গুগল থেকে, গুগলের যে কোনো ডোমেন থেকে, হ্যাঁ, বা গোডেডি থেকে, যে কোনো ট্রাস্টেড ডোমেন প্রোভাইডার থেকে তুমি বাই করো, বাই করে কানেক্ট করো। ওকে, আমরা ধরেন বাই করলাম, বাই করছি, আমরা এখন সেটা কি করব, কানেক্ট করব। হ্যাঁ, হোস্টিং ডোমেন বাই করা আছে, ভাব নাই, এটা ইউজ করা হয়েছে, কোনটা ইউজ না, এটা। দেখেন, এই যে ডোমেন আমরা বাই করব, হ্যাঁ, ডোমেন বাই করেছি অলরেডি। হ্যাঁ, এখন ডোমেনটা কি করব, শপিফাইতে কানেক্ট করব। শপিফাইতে কানেক্ট করার আগে অবশ্যই আপনাকে ডিএনএস রেকর্ডটা চেক করে নিতে হবে। কি করতে হবে? ডিএনএস রেকর্ডটা চেক করে নিতে হবে। হ্যাঁ, হুম, দেখেন, অবশ্যই আপনাকে এই যে ডিএনএস রেকর্ডটা চেক করে নিতে হবে। এই ডিএনএস এ আপনার ওয়েবসাইট কোথাও কানেক্ট আছে কি না, কোথাও কি কানেক্ট আছে কি না। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, এই যে এ রেকর্ডটা থাকবে না। হুম, আচ্ছা, দেখেন, একটা ডোমেন আমরা কানেক্ট করি। হ্যাঁ, এই ডোমেনটা কি করব, আমরা আমাদের এই যে কোনো এই ওয়েবসাইটে কানেক্ট করব। হ্যাঁ, এখন কানেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে এই ডোমেনের লিঙ্কটা কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে। কপি করলাম, কপি করে এখানে বসালাম, বসিয়ে কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন, অলরেডি সে কি করতেছে, বলতেছে যে তোমার এই ডোমেন, হ্যাঁ, তোমার এই ডোমেন অলরেডি একটা শপিফাই স্টোরে কি আছে, কানেক্ট ছিল, হুম, বা কানেক্ট আছে। হ্যাঁ, সেটা কি এখন লাইভ নেই, সেটা এখন কোথায় চলে গেছে, সেটা স্টোরটা অফ হয়ে গেছে। হ্যাঁ, যদি লাইভ থাকে তখনও আপনি চাইলে এই যে ডিএনএস গুলো যে আমরা ডিলিট করে দিলাম, হ্যাঁ, বা রাখলাম না, এই ডিএনএস এর মাধ্যমেই শপিফাই কি করবে, ইন্টিগ্রেট করবে আপনার ডোমেন শপিফাই এর সাথে। ওকে, এখানে আপনাকে কি করবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিবে যে এই ডিটেলস গুলো তুমি অ্যাড করো। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে চারটা বলতেছে, যখন একটা নিউ ডোমেন কিনবেন তখন কি করবে, দুইটা বলবে, যে তোমার নেম এবং চ্যাম, হ্যাঁ, এই যে এবং কি ডাব্লিউ এই দুইটা অ্যাড করো, তারপরে ভেরিফিকেশনে কানেক্ট করো, তোমার ডোমেন 24 ঘন্টার ভিতরে কি হবে, কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা রেকর্ডে যাই, কোথায় বলতেছে দেখেন, টু কানেক্ট ইউর ডোমেন ক্রিয়েট এ ফলোইং ডিএনএস। এই যে ডিএনএস আমাদের কি করতে বলতেছে, কানেক্ট ক্রিয়েট করতে বলতেছে। এখন ডিএনএস আমরা কিভাবে ক্রিয়েট করব? সর্বপ্রথম যেই ডিএনএসটা ক্রিয়েট করতে বলতেছে, ঠিক না, @ সাথে এই যে রিকোয়ার্ড ভ্যালু, এই কোডটা বসাতে বলতেছে। হ্যাঁ, আমরা কি করলাম, আসলাম, এ রেকর্ড @ আছে,
তারপরে ওই যে ভ্যালু যেটা ছিল ওইটা নিয়ে আসলাম, বসিয়ে দিলাম। কি হলো? বসলো কোথায়? এই যে, দেখছেন, এই যে ভ্যালু। এখন আমাদের কি করতে বললো? তারপর যে চ্যাম অ্যাড করো, কি অ্যাড করো? চ্যাম। চ্যামে www দাও, তারপরে shop.myshopify.com দাও। তাহলে আমরা ডিএনএস এ আসলাম। কোথায়? ডিএনএস এ, হ্যাঁ। এগুলো এখন আপনার বুঝতে একটু মনে হবে যে আমি কি দেখতেছি, কিছুই বুঝতেছি না, হ্যাঁ, এটা স্বাভাবিক। ওকে, যখন আপনি একটা দুইটা তিনটা প্রজেক্টে কাজ করবেন তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তারপর আমি তো আছি, যদি কেউ করতে না পারেন ইনশাল্লাহ অবশ্যই আমি করে দেব। ওকে, আমরা কি করলাম? চ্যাম অ্যাড করলাম, নেম অ্যাড করলাম। এখন আমাদেরকে টিএক্সটি অ্যাড করতে হবে। কি করতে হবে? টিএক্সটি ভেরিফিকেশন, এবং এটাও কপি করে নিলাম। টিএক্সটি তে আমাদের সর্বপ্রথম কপি করতে হবে এটা, যে হ্যাঁ, ডোমেন ভেরিফিকেশন করতেছি, এই ডোমেনটা আমার, হ্যাঁ। যখন আপনার হোস্টিং এর অ্যাক্সেস থাকবে তখন ওই ডোমেন আপনারই। তিনটা ডিএনএস অ্যাড করা হয়ে গেছে, হ্যাঁ। সে যা যা বলছিল সেই স্টেপ আমরা কি করছি? ফলো করে ডোমেন অ্যাড করে ভেরিফিকেশন কানেকশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, বিকজ স্টোর ইজ ফ্রিজন। ওকে, নো প্রবলেম। আচ্ছা, দেখেন, স্টোরের ডিএনএসটা এখনো কি হয় নাই? ডিলেট হয় নাই, হ্যাঁ, বাট নাকি নতুন আপডেট দিছে ওরা। ওকে, তাহলে এখানে নতুন আপডেট আসছে শপিফাইয়ের। সেটা হলো একটা ডোমেন আপনি একটা স্টোরে ইউজ করছেন, হ্যাঁ, স্টোরটা বাদ হয়ে গেছে, হ্যাঁ। সেই ডোমেনটা ইউজ করতে হলে ওই স্টোরে গিয়ে আগে ডোমেনটা রিমুভ করতে হবে, হ্যাঁ। কি করতে হবে? রিমুভ করতে হবে। তারপর আমরা একটা ডোমেন এখন কানেক্ট করব, হ্যাঁ, সাবডোমেন। সাবডোমেন বলতে আমরা কি বুঝি? এটারই, আচ্ছা, এটা, হুম, হুম, হুম। দেখেন, ডোমেন কি, মেইন ডোমেন একটা থাকে, আর একটা থাকে কি, সাবডোমেন। কি থাকে? সাবডোমেন, হ্যাঁ। একটা থাকে কি, মেইন ডোমেন, আর একটা থাকে সাবডোমেন, হ্যাঁ। সাবডোমেন আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, এবং এইটা দিয়েও আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, হ্যাঁ। যদি আমরা দেখি, ব্যাস 7, একটা সাবডোমেন আমরা ক্রিয়েট করলাম, কি হলো? সাবডোমেন ক্রিয়েট হলো, হ্যাঁ। আচ্ছা, এখন এই সাবডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করা যাবে? একটু ভেজাল লাগবে। সাবডোমেন মনে হয় শপিফাইতে দেখি, দাঁড়ান। হুম, সাবডোমেন মনে হয় অ্যাড করা যাবে। হুম, okay, আচ্ছা, সাবডোমেন অ্যাড করা যাবে না এখান থেকে, হোস্টিঙ্গার থেকে। সেই ক্ষেত্রে ওকে, দেখেন,
হোস্টিঙ্গার যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে সাবডোমেন কি করা যাবে না, কানেক্ট করা যাবে না শপিফাইতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই ডোমেনটা কানেক্ট করি। তার মানে সাবডোমেন শপিফাইতে কানেক্ট করা যাবে না? হোস্টিঙ্গারের সাবডোমেন অ্যাড করা যাবে না, কিন্তু নেমচিপের সাবডোমেন আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, নেমচিপের সাবডোমেন চাইলে কি অ্যাড করতে পারবেন। হোস্টিঙ্গারের ক্ষেত্রে আপনার মেইন ডোমেন আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, কারণ সাবডোমেনের ডিএনএস আসবে না। হোস্টিঙ্গারে কি আসে না, সাবডোমেনের ডিএনএস আসে না। হ্যাঁ, ভাই আরো যে পপুলার কিছু আছে যেমন ব্লু হোস্ট আর হুম, কি কি মানে ইন্টারন্যাশনাল, ওগুলোর ক্ষেত্রে কি সেম নাকি? মেবি সেম। ওকে, যেগুলোতে আপনার সাবডোমেনের ডিএনএস আসবে সেগুলোতে আপনি কানেক্ট করতে পারবেন, যেগুলোতে আসবে না সেগুলো কি কানেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে, এখন এক 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 হোস্টিং এর এক এক রকম, কারণ হোস্টিঙ্গার বেসিক্যালি ইউজ করা হয় হলো ওয়ার্ডপ্রেসের জন্য। হ্যাঁ, শপিফাইয়ের জন্য খুব কম ইউজ করা হয়। বুঝতে পারছি? ওকে, ডিএনএস গুলো আমরা কি করব, যেগুলো আমরা যে ইউজ করব আমাদের শপিফাইতে, সেই যে চ্যাম, হ্যাঁ, ডাব্লু, তারপরে কি বলে @, যে @, কি বলে এ রেকর্ড, হ্যাঁ, সেগুলো আমরা কি করব, ডিলিট করে দিয়ে নেব। হ্যাঁ, ওকে, এখন আমরা এটা কানেক্ট করি, দেখি হয় কিনা। হ্যাঁ, ওকে, কানেক্ট এক্সিস্টিং ডোমেন দিলাম। হুম, দেখেন আমাকে কি কি করতে বলতেছে, যে তুমি তোমার এ রেকর্ড অ্যাড করো এবং চ্যাম অ্যাড করো। হ্যাঁ, আমরা এ রেকর্ড এবং চ্যামটা অ্যাড করি ডিএনএস এ। এ রেকর্ড আছে, এ রেকর্ড আমরা দিয়ে দিলাম। এ রেকর্ড যদি আপনার এখানে অন্য কোনোটা থেকে থাকে, হ্যাঁ, এ রেকর্ড, এই যে এ রেকর্ড, তখন কি হবে না, এটা বারবার ফেল দেখাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, এ রেকর্ড গুলো ডিলিট করে নিব। এবং এই যে চ্যাম, হ্যাঁ, এখন আমরা কি করব, চ্যাম নিব। অ্যাড করার পর দিলাম। হুম, দেখেন এসএসএল কি আছে, পেন্ডিং আছে। 24 ঘন্টার ভিতরে কি হবে, অটোমেটিকলি ডোমেন কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার কিচ্ছু করা লাগবে না। এই যে দুইটা কাজ করছেন, ডোমেনে চ্যাম এবং কি এ রেকর্ড অ্যাড করছেন, অটোমেটিকলি এই ডোমেন কি হবে, এখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ডোমেন। ওকে, এভাবে কি করব, আমরা চাইলে ডোমেন কানেক্ট করতে পারবো, যে কোনো ডোমেন। হ্যাঁ, এবং ডোমেন আপনি যদি ইউজ না করেন, এই যে এসে পড়ছে, হ্যাঁ, ডোমেন যদি আপনি ইউজ না করেন ওই স্টোরের জন্য, অবশ্যই ডিলিট করে দিবেন। হ্যাঁ, কি করবেন, অবশ্যই ডিলিট করে দিবেন। ঠিক আছে, ওকে, এই ডোমেন ইউজ করা হবে না, সেই ক্ষেত্রে এটা নিয়ে প্যারা নেই। ক্লিয়ার ডোমেন এন্ড হোস্টিং নিয়ে? এখানে আমরা যদি দেখি, আমার একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, একটা ডোমেনের আন্ডারে কি অনেকগুলো সাবডোমেন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, এগুলো থিমস আকারে রয়েছে। কি আকারে রয়েছে, থিমস। এই যে দেখতেছি না, এআইটি পোর্টফোলিও, বি কর্পোরেট, হ্যাঁ, বিচ প্রো, ইলেকট্রা, হ্যাঁ, এগুলো কি এক একটা থিম, এগুলো কি এক একটা থিম। হ্যাঁ, যেগুলোকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বলে থাকি। ওকে, এরকম 300 400 যদি আপনি প্রোডাক্ট বা আমরা বানাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমাদের লং, মানে কোয়ালিটি এবং কি
যেখানে আমি অনেকগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়া। ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে এখানে আপনার যে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সাইটগুলো রাখার জন্য কি ব্যাপার, রাখার জন্য কি করতে হবে? অবশ্যই আপনার ওয়েবসাইট, হ্যাঁ, বা আপনার যে হোস্টিং, সেটা কি থাকতে হবে? পাওয়ারফুল থাকতে হবে, এবং কখনোই যাতে আপনার সার্ভার ডাউন না হয়। কি না হয়? সার্ভার ডাউন না হয়। হ্যাঁ, সেখানেও কি খেয়াল রাখতে হবে। এই যে, হ্যাঁ, এই যে কি, এটা হলো থিম। এটা কি থিম? হ্যাঁ, এখন এই থিমে যখন আমরা ক্লিক করব, ডেমো দেখব, এখান থেকে দেখলে একটা আসবে, আর এই যে আমার থিমে ক্লিক করলে নিচে থিম থাকে, এখানে ক্লিক করলে এই যে আমার ডোমেনের আন্ডারে সাবডোমেনের মতন, হ্যাঁ, সাবডোমেনের মতন কি একটা ডোমেন ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এই এই ডোমেনের আন্ডারে একটা ওয়েবসাইট আমি রাখতে পারি। ঠিক আছে? এই ডোমেনের আন্ডারে কি, এখানে দেখতেছেন যতগুলো সাবডোমেন, প্রতিটাতে একটা করে কি ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? ওয়েবসাইট রয়েছে। হুম, বুঝতে পারছি? যেমন আমার পোর্টফোলিও ওয়েবসাইটও কি আমার সাবডোমেন দিয়ে করা, সাবডোমেন দিয়ে রয়েছে। এগুলো আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের ক্লাসে, যে কিভাবে এগুলো ক্রিয়েট করতে হয়। ওয়ার্ডপ্রেস জাস্ট ডোমেন এন্ড হোস্টিং এর ওভারভিউটা ক্লিয়ার করে দিলাম। ওকে, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ক্লিয়ার আমরা সবাই ডোমেন এন্ড হোস্টিং? ওকে। আচ্ছা ভাই, একটা জি, ডোমেনের আন্ডারে আমি ওই যে আপনি যেটা হোস্টিং এটা দেখালেন, মানে অনেকগুলো ওয়েবসাইট করতে পারবো একটা ডোমেনের আন্ডারে? না, হ্যাঁ, হোস্টিং এটা একটু জি, কনফিউজড। অবশ্যই অবশ্যই একটা ডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওকে, জি জি ঠিক ভাই। আছে? এটার লিমিট থাকে কোথায়? ইন্ডিভিজুয়াল একটা একটা আরেকটার সাথে কানেক্ট হবে না, না, প্রত্যেকটা এক, মানে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের প্রত্যেকটা মধ্যে কাজ করবে। ইন্ডিভিজুয়াল, জি। এই যে 100টা ওয়েবসাইট কাজ করবে এখানে, কয়টা? 100টা। 100টা। হ্যাঁ, আবার যদি আমরা এইটা নেই, তখন আমরা চাইলে 300টা ওয়েবসাইট কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছি? ওকে, একটা ডোমেনের আন্ডারে আনলিমিটেড আপনি কি করতে পারবেন? সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, এবং ওই সাব ডোমেন দিয়ে আলাদা আলাদা ওয়েবসাইট বানাতে পারবেন। বুঝতে পারছি? জি ভাই, ক্লিয়ার। ধন্যবাদ। ওকে, তারপরে আসি কাস্টম ইভেন্ট। যারা মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের জন্য পিক্সেলে, এই যে এখানে পিক্সেল, কাস্টম পিক্সেল গুলো কি করতে হয়? অ্যাড করতে হয়। হ্যাঁ, আরো অনেক কিছু থাকে। যারা মার্কেটিং নিয়ে, যারা মার্কেটিং শেখে তারা এই জিনিসটা বুঝিয়ে দেয়। হ্যাঁ, তারপর যদি আসি ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডের ডিফল্ট লোগো, স্কোয়ার লোগো, কালার, কভার ইমেজ, এগুলো চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, হ্যাঁ, এগুলো চাইলে কি আমরা অ্যাড করতে পারি। একটা বিজনেসের কি থাকে? স্লোগানও থাকে। হ্যাঁ, কি থাকে? স্লোগান থাকে। কি থাকে? স্লোগান থাকে। এটা যখন আমরা লিখি তখন কি আসে? এই যে দেখতেছেন না, শিক্ষা হোক আনন্দের সাথে, এটা কি একটা স্লোগান, স্লোগানের মতন কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, এই স্লোগান চাইলে আপনি শপিফাইয়ের জন্য ইউজ করতে পারেন, এবং শর্ট ডিসক্রিপশন চাইলে আমরা কি ইউজ করতে পারি? চাইলে সোশ্যাল লিঙ্কও ইউজ করতে পারি। ওকে, শর্ট ডিসক্রিপশন বলতে এই যে এটা হলো শর্ট, শর্ট ডিসক্রিপশন। ওকে, তারপরে আমরা আসি নোটিফিকেশন। ক্লায়েন্টকে আমরা তো দেখালাম যে কাস্টম স্টাফ থেকে শুরু করে, কাস্টমার থেকে শুরু করে, অর্ডার ফুলফিলমেন্টের যত কিছু রয়েছে সব কিছুর নোটিফিকেশন আপনি যে এখানে যেটা দিবেন সেটাই কি করবে? ক্লায়েন্টকে পাঠাবে। হ্যাঁ, এটা যদি আমরা ভেরিফাই করতে চাই, অবশ্যই আমাদেরকে ভেরিফিকেশন লিংক শপিফাই থেকে পাঠাতে হবে। এখন যখন আপনি এটা ভেরিফাই করবেন, তখন দেখবেন এটা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। তখন আর এটা কি বারবার বলবে না ভেরিফিকেশন করার জন্য, এখানে আনভেরিফাই থাকবে না, ভেরিফাই হয়ে গেলে এরকম থাকবে।
কাস্টম ডাটা মেটাফিল্ডস, এটা হাই অ্যাডভান্স বিষয়, এখন বোঝাতে গেলে বুঝবেন না। যখন এটা কাস্টমাইজেশন, এটার জন্য আলাদা একটা ক্লাস নেই, তখন এই জিনিসটা বুঝবেন। হ্যাঁ, এটা নিয়ে ইউটিউবে অত বেশি ভিডিও পাবেন না, কারণ এটা নিয়ে এখনো অনেকেই কাজ জানে না বা বোঝে না। হ্যাঁ, এটা কি জিনিস, কিভাবে কাজ হয়। তারপরে যদি দেখি স্টোরের ল্যাঙ্গুয়েজ, আমরা একটা কোম্পানিতে দেখি না কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, কি থাকে, কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। হ্যাঁ, একটা বিজনেসের দুই তিন ধরনের। হ্যাঁ, যদি দেখি অ্যারাবিক আছে, ইংলিশ করলে সবকিছু অ্যারাবিক হয়ে যাচ্ছে, এটা কি অটো হচ্ছে। এখানে আমি অ্যাজ এ কাস্টমার দেখতেছি কি অটোমেটিক হচ্ছে, কিন্তু এটা আমাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে আলাদা করে প্রতিটা সেন্টেন্সের জন্য, প্রতিটা ট্যাক্সের জন্য আলাদা আলাদা ইংলিশ, অ্যারাবিক দুইটাই, বা স্প্যানিশ বলেন, যেটাই বলেন, সব কিছু কি করতে হবে, আপনাকে আলাদা আলাদা করে বসাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, এটা আমরা দেখবো। এই হুম। দেখেন, এটাও আসবে কিসের মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে। এটা শপিফাইয়ের ডিফল্ট অ্যাপস। যদি আমরা দেখি একটা প্রোডাক্ট যদি আমাদের থেকে থাকে, হ্যাঁ, ইংলিশ, গ্লোবাল ইংলিশ, এখন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আরেকটা অ্যাড করলাম, সেটা হলো বাংলা। হ্যাঁ, কি করলাম, এখানে এই যে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, ঠিক আছে, বাংলা দিলাম, কি বাংলা, ইংলিশটা হলো ডিফল্ট, আর এটা হলো বাংলা, কোনো ট্রান্সলেশন অ্যাড নেই। আমাদের কি বলতেছে, যে তুমি ট্রান্সলেশন অ্যাড করো। কোথায় করবা, তোমার প্রোডাক্টে করতে চাও, বা তোমার কালেকশনে করতে চাও, হ্যাঁ, তোমার ফিল্টার্সে করতে চাও, কোন জায়গাতে করতে চাও সেই জায়গা আগে সিলেকশন করো। হ্যাঁ, এখানে ইংলিশ, এখানে ইংলিশের বাংলা কি, সেটা এখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে বাংলাতে। হ্যাঁ, এবং এই যে সম্পূর্ণ লেখা, এই সম্পূর্ণ লেখা বাংলা কি হবে সেটা আপনাকে বসাতে হবে। ইউআরএল ইংলিশে কি থাকবে, বাংলাতে কি থাকবে, সব কিছু কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। কি করতে হবে, ম্যানুয়ালি অ্যাড করতে হবে, তখনই গিয়ে কাস্টমার অটোমেটিক দেখতে পারবে। কি দেখতে পারবে, অটোমেটিক। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার, যেটা আমরা আলাদাভাবে দেখব। হ্যাঁ, কিভাবে করে, কারণ এখন আমরা থিম কাস্টমাইজেশন দেয় নাই, থিম কাস্টমাইজেশন শেষে এটা করতে হয়। প্রোডাক্ট, কালেকশন সব কিছু অ্যাড করে তারপর এটা করতে হয়। কাস্টমারের প্রাইভেসি কি কি হবে, হ্যাঁ, ডাটা, আপনি কাস্টমারের ডাটা প্রাইভেসি করতেছেন, এবং এই ডাটাগুলো কোন কান্ট্রিতে প্রাইভেট হবে। হ্যাঁ, ইউএস এর ডাটাগুলো ইউএস এর জন্য আপনি সেফলি রাখতেছেন। হ্যাঁ, সেই সম্পূর্ণ জিনিস এখানে আপনি দেখতে পারবেন, এবং ইমেল মার্কেটিংও এখান থেকে করতে পারবেন। যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য এটা। তারপরে স্টোরের পলিসিস, প্রতিটা কোম্পানিরই কি থাকে, আলাদা আলাদা পলিসি থাকে। হ্যাঁ, সেই পলিসি আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন এই পলিসিটা আমরা শুরুতে করব না, এটা লাস্টে করব, কেননা এই যে এখানে আমরা যে ডিটেলস গুলো দিচ্ছি, হ্যাঁ, দেখবেন অটোমেটিকলি কি করবে, এই পলিসিগুলো যখন আমরা ক্রিয়েট করব, অটোমেটিকলি আমার স্টোরে আমি যেই ডাটাগুলো রেখেছি সেগুলো নিয়ে নেবে। লাইক যদি আমরা এক্সাম্পল ক্লিক করি, কন্টাক্ট ইনফরমেশন, দেখেন আমার বিজনেসের নাম, ট্রেড লাইসেন্সের নাম নিয়ে নিছে, ফোন নাম্বার নিছে, মেইল নিছে, এবং অ্যাড্রেস নিয়ে নিছে। ব্যাট এবং ট্রেড লাইসেন্স যদি থাকে এগুলো আপনি এখানে বসাতে পারবেন। শিপিং পলিসিটা আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, এটা ট্যাক্স আমি দিয়ে দিব। প্রতিটা কোম্পানিরই শিপিং ট্যাক্স সিমিলার হয়, বাকি যদি চেঞ্জেস প্রয়োজন হয় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনি করে নেবেন। বাকি একটা দুইটা তিনটা এগুলো অটোমেটিকলি আসবে। হ্যাঁ, ক্রিয়েট ফর্ম টেমপ্লেট ক্লিক করবেন, আপনার মেইল নিয়ে নিবে, আপনার স্টোরের নাম নিয়ে নিবে, ডিটেলস নিয়ে কি করবে, অটোমেটিকলি
আপনার পলিসি ক্রিয়েট করে দিবে। ওকে, বুঝতে পারছি? অটোমেটিকলি কি করবে, টার্মস অ্যান্ড কন্ডিশন বা টার্মস অ্যান্ড সার্ভিস যেটাই বলি, দুইটাই ক্রিয়েট করে দিবে, অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে, আপনার কিচ্ছু করা লাগবে না। ওকে, সেভ দিবেন, হয়ে যাবে। ওকে, এই ছিল সেটিংস এর ওভারভিউ। এটা কি সম্পূর্ণ সেটিংস এর ওভারভিউ। এখন আসি, এই ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। কোশ্চেন আছে? এবং যদি কোশ্চেন না থাকে, আপনাদেরকে যে দুইটা ফাইল দেওয়া হয়েছিল সেগুলো কি দেখেছিলেন? জি মুখস্থ ভাইয়া। করতে দেওয়া হয়েছিল, ফাইল দোনোটা মুখস্থ হয়েছে? ওকে। ডক ফাইলটা নাকি ওই যে আপনি যে থিম গুলো দিছিলেন ওগুলা? হেডার ফুটার আর হচ্ছে হেডার বডি ফুটার আর জি। হচ্ছে সব শপিফাই ডিজাইন মাম সাইলেন্ট হ্যাঁ। ডিজাইন থিম ফ্রন্ট এন্ড মার্কেটিং মার্কেটিং ডোমেইন হুম, ফ্রন্ট এন্ড আর একটা আহ, হচ্ছে থিম সেটআপ। জি। থিম সেটআপের ডিজাইনের ভিতরে আছে হচ্ছে লেআউট ইমেজ। ভাই মুখস্থ করছি ভাইয়া, আমি বেঁধে বেঁধে কুল, যাচ্ছে। আলহামদুলিল্লাহ কুল। এটা যখন আপনি কাজ করতে আসবেন তখন এই জিনিসগুলো লাগবে। জি হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি মুখস্থ জি থাকে বিষয়টা, আপনার যখন চোখে আসবে যে হ্যাঁ আমার তো এটা জানা আছে, এটার কি কাজ বা এটা কি, ঠিক আছে, আগে তো এই জি জিনিসগুলো বুঝতে জি হবে, ঠিক না? ওকে, জি যাক। আচ্ছা, ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, যে এটা আমি আসলে কোথাও পাইনি। ওই যে আপনি ইয়া করলেন না হেডারের জন্য, হেডার তার জি। মানে একটা ওয়েবসাইটের পর হেডার, আরেকটা বডি, আরেকটা হচ্ছে ফুটার। এই জিনিসটা খুব ইউনিক। এখন ভাইয়া, এটা যে এল্লা থিম যেটা আছে ওটার ভিতরে যে অনেকগুলা আছে ডেমো ফাইল ছিল ওই জন্য। এখন দেখা গেল ভাইয়া এল্লা থিম আর হচ্ছে আমি যদি সেম জিনিসগুলা কম্বাইন করতে চাই অন্য একটা থিমের সাথে, ওটা কি পসিবল নাকি না, ওটা না। একটা থিম আন্ডারই করতে আচ্ছা, হবে? এই যে জিনিসটা, এটা শুধুমাত্র একটা থিমের জন্য না। হুম, এটা যে কোনো ওয়েবসাইট, যে কোনো থিমের জন্য। এটা কি, এটা আপনার যে ই কোনো। কমার্স বিজনেসের যত ওয়েব থিম রয়েছে, যত কি থিম রয়েছে, হ্যাঁ, সবগুলো থিমে ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসবে, কিন্তু একটু নাম চেঞ্জ থাকে। এটা কি কোথাও আমি মেনশন দিয়েছি যেটা ইলা থিমের জন্য? না না ভাইয়া, না, জানি। এটা হলো ওয়েবসাইট। হ্যাঁ, একটা ওয়েবসাইট ডিজাইনের কনসেপ্ট। হ্যাঁ, একটা ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে, সেটা হেডার, বডি এবং ফুটার। যদি আমরা দেখি, এটা নেক্সট ক্লাসে আমরা ক্লিয়ার হব, কেননা এখন তো আমরা কাস্টমাইজেশনে যাইনি। হ্যাঁ, কাস্টমাইজেশনে যখনই যাব তখন এইখানেই দেখতে পারবো। ঠিক আছে, ইলা থিম বাদ দিলাম, আমরা অন্য থিমে চলে যাই, এবার ফ্রি থিমেই যাই, ঠিক না? এটাকে একটা ফ্রি থিম। হ্যাঁ, এখানে টেস্টিং চলতেছে প্রোডাক্টের, সেই ক্ষেত্রে এটাতে বেশি কাজ হয়নি। ক্লায়েন্ট টাকা কিন্তু পেমেন্ট করছে, হ্যাঁ, প্রতি মাসে পেমেন্ট করে। এই যে দেখতেছি না, এতটুকু হলো হেডার। এখন হেডারে কি কি আছে দেখেন, অ্যানাউন্সমেন্ট বার আছে, লোগো আছে, তারপরে কি, লোগোটা একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাকটা, লোগো আছে, তারপরে কি, এটা কি নেভিগেশন আছে, তারপরে কি আছে, সার্চ বার আছে, তারপরে কি ক্লায়েন্ট কাস্টমার, তারপরে কি কার্ড পেজ আছে। এই যে বিষয়টা, হ্যাঁ, এটা কি একটা ফ্রি থিম, এটা প্রতিটা থিমেই থাকবে। কি থাকবে? থাকবে। এই এতটুকু হলো কি হেডার। এই যে দাগ দেখতেছি না, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হলো কি হেডার। এই যে দাগ দেখতেছি এতটুকু হলো হেডার। হ্যাঁ, টেমপ্লেটের আগে যতটুকু জায়গা থাকবে এতটুকু হবে কি আমাদের হেডার।
বুঝতে পারছি? এটাই জাস্ট হেডারে কি কি থাকে সেই জিনিসগুলো কি করছি, হ্যাঁ, কি হয়েছে ওইটা দেখবো। হ্যাঁ, একটু শেষ করে নেই, ক্লাসটা দেখিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন করেন না। ওকে, পলাশ ভাই আসেন ক্লাসে? আচ্ছা, এই যে দেখলাম না তখন, এই যে এটা হলো হেডার, এটা প্রতিটা থিমে থাকবে। সেক্ষেত্রে আপনার যদি জানা থাকে যে একটা হেডারে কি কি জিনিস থাকে, হ্যাঁ, এখন আপনি কি করলেন, ক্লায়েন্টের মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট বার প্রতিটা ক্লায়েন্টেরই প্রয়োজন হয়, হয় না যে এরকম না, প্রতিটা ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট বার ইউজ করা হয়। সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট বার আপনি ইউজ করলেন, সেটা কি করবে, সৌন্দর্য বাড়াবে। ইউজ করলেন না, সৌন্দর্য কি বাড়াবে না। তারপরে লোগো, লোগো তো মাস্ট আমাদেরকে দিতে হয় প্রতিটা ওয়েবসাইটে। থিম যেটাই হোক, কনসেপ্ট আপনাদের এগুলোই থাকবে, ঘুরে ফিরে এগুলোর এক একটার এক এক ধরনের নাম হবে। এই যে এরকমই যে নাম থাকবে সব 100% এরকম না। হ্যাঁ, এক এক থিমে এক এক নাম ইউজ করা হয়। বুঝতে পারছো? এগুলো আমরা জানবো আস্তে ধীরে। এতটুক কি হেডার। তারপরে টেমপ্লেট থেকে শুরু করে এই যে এতটুক ফুটারের আগ পর্যন্ত, এতটুক হলো কি বডি। এটা কি বডি। বডির ভিতরে কি কি আছে, ইমেজ ট্যাগস আছে, রাইস ট্যাগস আছে, হ্যাঁ, তারপরে কন্টেন্ট আছে যেগুলোকে এফএকিউ বলা হয়, হ্যাঁ, মাল্টি কলম আছে, তারপরে ইমেল সাইন আপ আছে, অ্যাপস আছে, রিভিউ আছে। এগুলো কোথায় থাকে, টেমপ্লেটের ভিতরে। এই টেমপ্লেটটাই হলো কি বডি। এটা কি বডি। এবং এই যে নিচে থেকে এতটুকু দেখতেছি এটা হলো ফুটার। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কিনা বলেন? না এখনো বাকি আছে কারো বোঝা? না না ভাই, ক্লিয়ার একদম। ওকে। এবং এই যে এখানে যে আমরা এই জিনিসগুলো বসাবো, হ্যাঁ, এতক্ষণ যে আমরা দেখলাম, হ্যাঁ, এই নেভিগেশন ফন্টেন্টে এবং রেসপন্সিভ ডিজাইন, একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করে দিলাম কোন রকম, এখন এটা রেসপন্সিভ হলো না, সেটা কি, ওয়েবসাইটটা সুন্দর হবে, একটা কাস্টমার যখন আসবে যদি ভালো না দেখে ওয়েবসাইটটা, হ্যাঁ, একটা কাস্টমার দুইটা ওয়েবসাইটে গেল, যে ওয়েবসাইটটা ডিজাইন সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি এবং কি রেসপন্সিভ ডিজাইন, কাস্টমার কিন্তু ওইখান থেকে প্রোডাক্ট কিনবে। যেটা এলোমেলো করে রাখা, হ্যাঁ, বা রেসপন্সিভ করা না, সেই ক্ষেত্রে কি কাস্টমাররা কিন্তু ওইখান থেকে প্রোডাক্ট বাই করবে না। এটা গ্যারান্টি, আপনি নিজে করবেন না। একটা ওয়েবসাইটে যদি গিয়ে দেখেন ওয়েবসাইটটা সুন্দর করে সাজানো না, ডিটেলস দেওয়া নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি ওইখান থেকে প্রোডাক্ট কিনবেন? কখনোই না। এবং লেআউট আসবে, ব্যানার, ইমেজ, কালার, ফন্ট, এগুলো আসবে। হ্যাঁ, এখন এই ক্লাসে তো আমরা যাইনি, জাস্ট এগুলো আপনাদেরকে আগে মুখস্থ করাই কেন, যাতে করে আমরা যখন কাস্টমাইজেশনে যাব তখন এই জিনিসগুলো দেখলে আপনার জন্য সহজ হয়। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি, কারণ আমি নিজে যেহেতু কাজ করি আমি জানি কোন জিনিসগুলো আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইভাবে আমার কোর্স আমি সাজিয়েছি। জি, আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে থাকলে করতে পারেন, আদারওয়াইজ কি যেন বলতেছিল পলাশ ভাই, ওইটা দেখবো। আচ্ছা, আমার এক ডোমেন প্রোভাইডার থেকে নেম চিপে ট্রান্সফার করা লাগবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে শপিফাই কাজ করা লাগবে। স্টোর অলরেডি রানিং আছে, আমি চাই কোন রকম না, ওইটা কিছুক্ষণের জন্য স্টোরটা আপনি অথবা সাবডোমেন ট্রান্সফারের জন্য, না, ট্রান্সফারের জন্য এই জিনিসটা প্রয়োজন নাও হতে পারে, আবার হলেও বেশিক্ষণ সময় লাগবে না। আদিল ভাই কি আছেন? ওকে, জি ভাই আছি। ওকে। ডোমেন ট্রান্সফারের জন্য ওই জিনিসটা প্রয়োজন নাও হতে পারে, আবার যদি হয়ও 5 মিনিট কি 10 মিনিট লাগবে, ওটা ঠিক করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ও, ওকে, বুঝতে পারছি। জি। আচ্ছা, ক্লাস আপনি কি বাসায় আছেন নাকি বাইরে? আমি যদিও বাসায় আছি, একটু আমি মোবাইলে আছি আপাতত। আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি কারো ক্লাস রিলেটেড কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ রেকর্ডটা অফ করে দিব। হ্যাঁ, ওকে, আরেকটা জিনিস দেখিয়ে নেই, সেটা হলো রেকর্ড থাকা অবস্থায়
একজন না দুইজন বলছিলেন ভাইয়া, এটা এগুলো আমি বুঝতেছি না কিভাবে করব। আচ্ছা, ড্রাইভ হলো আমাদের কি, মেমোরি। ড্রাইভ মোবাইলে যেরকম আমরা মেমোরি ইউজ করি, ড্রাইভটা ঠিক সেই রকম মেমোরি হিসেবে কি করে, কাজ করে। হ্যাঁ, এখানে আপনাদের এই থিমগুলো দেওয়া হয়েছে, ক্যালস, তারপর ইলেকট্র, তারপর থিম পার্সেরিলা। তারপরে আরো যে থিমগুলো রয়েছে, নাল থিম, এগুলো দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। আবার এগুলো কোনো ক্লায়েন্টের স্টোরে ইনস্টল দিয়ে পরে বিপদে পড়েন না। হ্যাঁ, বিপদে পড়ে আইসেন না যে ভাইয়া আমি তো ইনস্টল দিয়ে দিছি, ক্লায়েন্টের স্টোর তো চাঁদের দেশে চলে গেছে। হ্যাঁ, এরকমটা যেন না হয়। এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য। যেহেতু প্র্যাকটিস যদি আপনি এখান থেকে করতে যান, আপনাকে আলাদা করে থিম কিনতে হবে। ড্রাফটে রেখেও প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ড্রাফটে রেখে প্র্যাকটিস করা এবং পাবলিশ কার্ড থিম দিয়ে প্র্যাকটিস করা অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেকটা অ্যাডভান্সের কম পাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই থিমগুলো দেওয়া। ওকে, তারপর যদি দেখি, এইগুলো হলো আমাদের ইউজ, ক্লায়েন্টের জন্য আমরা চাইলে এই থিমগুলো ইউজ করতে পারবো। এখন এই থিমগুলো অনেকে কনফিউজ থাকে, এটা ডাউনলোড করে কি আমরা এটাই ইনস্টল দিয়ে দিব, নাকি এটা কোনটা ইনস্টল দেব। না, সরাসরি এটা ইনস্টল হবে না। কি হবে না, সরাসরি এই ফাইলটা থিম ফাইল না, এটার ভিতরে আরেকটা আরো আরো সাব জিপ ফাইল রয়েছে, সাব ক্যাটাগরির মতন। সেই ফাইলগুলো হবে কি, থিমের ফাইল। হ্যাঁ, আমরা একটা থিম যদি ডাউনলোড দেই, এটা কি শপিফাই, এটা আমরা যে কোনো একটা থিম, হ্যাঁ, থিম ক্যাটাগরি ওয়াইজ আসে। আমরা একটা থিম ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে অনেকে কি করি, এটাই ইনস্টল দিয়ে দিই। না, এটা ইনস্টল দিলে কি থিম ইনস্টল হবে না। আপনার এই যে থিম ফাইল, এই থিম ফাইলের ভিতরে কি আছে, আলাদা থিম ফাইল রয়েছে। কি রয়েছে, আলাদা থিম ফাইল, এই যে থিম। ওকে, এইটা ইনস্টল দিতে হবে। ওকে, এটা ইনস্টল দিলে ওইটা থিম ফাইল হিসেবে গণ্য হবে, থিম ফাইল হিসেবে আসবে। ক্লিয়ার? এক একটা থিমে ফাইলে এক এক রকম থাকবে, সেটাও আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, একটা থিম যখন আপনি ডাউনলোড দিবেন, অনেক ক্ষেত্রে এখানে জিপ ফাইল থাকবে, অনেক ক্ষেত্রে এখানে ফোল্ডার করা থাকবে, সোর্স। হ্যাঁ, এই এটা তিনটা হোম আছে। এখন কোন হোমটা আপনি ইউজ করতে চান, কোন হোমের হেডার ফুটার বডি আপনার ভালো লাগে, সেই হোমটা ইনস্টল দিবেন। ওই ডেমোর হেডার ফুটার বডি এসে পড়বে। ঠিক আছে? ওকে, অনেকে এইভাবে ইউজ করেন। হ্যাঁ, এইভাবে ইউজ করে অনেকে কনফিউজ হয়ে যান, এটা স্বাভাবিক বিষয়। নতুন নতুন আপনারা এই জিনিসগুলো হয়তো বা বুঝতে পারেন না, কিন্তু যখনই এটা ইউজ করবেন, দুই তিনবার ব্যবহার করবেন, ডাউনলোড করবেন, হ্যাঁ, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি কেউ বুঝতে না পারেন, তাকে দিয়ে ডাউনলোড করে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? জি, ক্লাস রিলেটেড। জি।